স্যার আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমরা এখন জি স্যার। স্টার স্টার মডেলটাতে আমরা যাব। তো স্টার মডেলটাতে আমরা যে বিষয়টা একটু দেখব আমরা, সেটা হচ্ছে যে স্টার মানে হচ্ছে সিচুয়েশন, এস মানে সিচুয়েশন, টি মানে টাস্ক, এ মানে অ্যাকশন, আর মানে রেজাল্ট। তো আপনাকে যখন কোনো প্রশ্ন করা হবে, আপনি সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এই স্টার মডেলটাকে আপনি ফলো করবেন। অর্থাৎ প্রথমে আপনি সিচুয়েশনটা বুঝবেন যে আপনাকে কোন সিচুয়েশনের প্রশ্ন করা হয়েছে। সেই সিচুয়েশন আপনি বুঝবেন। সেই সিচুয়েশন বোঝার পরে আপনার টাস্ক, মানে আপনাকে কি কি কাজ করতে হবে বা আপনার দায়িত্বটা কি, সিচুয়েশনটা আপনি বুঝলেন। টাস্ক, এই টাস্কটাকে আমি অনেক সময় টার্গেট বলি। আপনারা একটু লিখে রাখতে পারেন টার্গেট, একটু লিখে রাখেন, আপনাদের জন্য সুবিধা হবে। টার্গেট, এই টার্গেটের পরে মানে কি করবেন আপনি, এরপর হচ্ছে অ্যাকশন। আপনি এখন অ্যাকশনটা, অর্থাৎ আপনার যে টার্গেট, সেই টার্গেট আপনি কি অ্যাকশন নেবেন, আর এর ফলে আপনি রেজাল্ট আর কি পাবেন। তাহলে যতগুলো প্রশ্ন আপনাকে করা হবে, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সময় আপনি এই, স্যার আপনাদের মাইক্রোফোনটা একটু অফ করে নেন, আমাদের জন্য একটু সুবিধা হবে। ব্যস্ত আছি, ক্লাসে আছি, অনলাইনে ক্লাস করছি। আপনারা একটু আপনাদের মাইক্রোফোনগুলো অফ করে নেন। তো আমরা এখন যেই প্রশ্নগুলো যখন আপনাদেরকে করা হবে, তখন আপনারা এই স্টার মডেলটাতে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন। এবং প্রশ্নের উত্তরগুলো দেওয়ার সময় আপনারা সবসময় খেয়াল করবেন বা মাথায় রাখবেন যে কখনো যেন ব্যক্তি আমি না চলে আসে। আপনি প্রতিষ্ঠান প্রধান, এটি হচ্ছে একটি অলংকারিক প্রধান। আপনার কাজ হচ্ছে প্রতিষ্ঠান প্রধান, আমরা তাকে বলি যে মানে আপনি হচ্ছেন ম্যানেজমেন্ট হেড, মানে আপনি সব কিছু ম্যানেজমেন্ট করবেন, কিন্তু কিছুই নিজে করবেন না। তার মানে কি, তাহলে আপনার অধীনস্থ যারা আছে আপনাকে তাদেরকে দিয়ে করাতে হবে। তো সবসময় এটা বলার সময় আপনি যথাসম্ভব আমিটাকে অ্যাভয়েড করবেন, আমরা বলবেন যে আমার সহকর্মীদেরকে নিয়ে, সবসময় এটা বলার চেষ্টা করবেন। তাহলে আমরা প্রশ্নগুলোর উত্তর স্টার মডেলে দেওয়ার চেষ্টা করব, সিচুয়েশনাল যে প্রশ্নগুলো আসবে, এবং সেই প্রশ্নগুলোতে আমরা আমির বদলে আমরা বলব। যেমন ধরেন আমরা সিচুয়েশনাল 12টি সিচুয়েশনাল প্রশ্ন আছে। আমি একটা প্রশ্নের একটু দেখব যে শিক্ষক অনুপস্থিতি ও অনিয়ম। আপনার একজন শিক্ষক, তিনি অনুপস্থিত থাকেন এবং ক্লাসে আসলেও ঠিকমতো ক্লাস করান না, এবং তার অন্যান্য যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলোও তিনি পালন করেন না ঠিকঠাকভাবে। তাহলে এই অবস্থাতে আপনি কি করবেন? তাহলে আমরা এটাকে যখন স্টার মডেলে ফেলবো, আমরা একটা কোশ্চেন আমরা একটু দেখব, মানে একটার উত্তর দেখব। একটার উত্তর দেখলে আমরা ওই সিচুয়েশন পেয়ে যাব, মানে স্টার মডেলটা পেয়ে যাব। সিচুয়েশন কি? সিচুয়েশন হলো আপনার শিক্ষক, তিনি নিয়মিত ক্লাসে আসেন। আপনার মাইক্রোফোনটা অফ রাখুন, দয়া করে মাইক্রোফোনটা অফ রাখুন, আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা। তো আর এরপরে আসি আমরা সিচুয়েশন, এরপরে আসি আমরা টার্গেট। টার্গেটটা কি আপনাদের? আপনাদের টার্গেটটা কি হবে? আপনাদের টার্গেটটা হবে যে ওই শিক্ষককে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, এবং শিক্ষকের যে দায়িত্ব, শুধু শিক্ষকের দায়িত্ব শুধু পড়ানো নয়, এছাড়া শিক্ষকের আরও দায়িত্ব থাকে, সেই দায়িত্বগুলো আপনি নিশ্চিত করবেন। একটু মাইক্রোফোনটা আপনার অফ করে নেন, কারো একজনের মাইক্রোফোন চালু আছে, যখন কথা বলবেন তখন মাইক্রোফোন অন করবেন। এরপরে আপনি অ্যাকশনে চলে যান। অ্যাকশনটা কি? অ্যাকশনটা হচ্ছে ডিজিটাল হাজিরার কথা আমি এইখানে বলছি, সব জায়গায় তো ডিজিটাল হাজিরা নেই। তাহলে আপনি কি করবেন যে আপনি মানে এমনভাবে, যেহেতু আপনি প্রতিষ্ঠান প্রধান, আপনাকে এই সমস্ত বিষয়গুলো টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। তাহলে আপনি সেই শিক্ষকের সাথে কথা বলবেন। এখন এটা ইনডাইরেক্টলি বলতে পারেন, আপনি একাডেমিক কাউন্সিলের মিটিং রাখতে পারেন। সেই একাডেমিক কাউন্সিলিংয়ের মিটিংয়ে আপনি এই নিয়মানুবর্তিতা বা যে চাকরির বিধিবিধান,
এবং নির্দিষ্ট সময়ে ক্লাসে আসা এগুলো নিয়ে আলোচনা করতে পারেন এবং কৌশলে আপনার যে শিক্ষক এই ফাঁকি দেয় তাকে বলতে পারেন, মানে আপনি বলতে পারেন। ঠিক আছে? তো বলার পরে স্বাভাবিকভাবে উনি বলবে। এখন যেহেতু উনি বলছে, এরপরে আপনি যখন সমাপনী যখন টানবেন তখন বলবেন যে ইনশাল্লাহ আমরা আগামীকাল থেকে আমরা সবাই নিয়ম মতো এটা মেনে চলবো এবং আমরা হাজিরা খাতা ঠিক নির্ধারিত সময়ে এসে আমরা হাজিরা খাতা আগে সই করব। তো এরপরে উনি পরের দিন যদি আসেন তো ভালো, দেখা যাবে যে একদিন 2 দিন এসে তিনি আবার করছেন। এই অবস্থায় আপনি তার সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে পারেন যে আপনার কি কোনো সমস্যা আছে, পরিবারে কেউ কি অসুস্থ বা অন্য কোনো সমস্যা, আপনি একটু দেরিতে আসছেন, মানে এটা পরিবারে কেউ অসুস্থ থাকলে সেটা তো আমাদেরকে জানাবেন আসলে কি সমস্যা। এরপরে উনি বলবেন, যদি উনি সমস্যার কথা বলেন তাহলে আপনি ওনাকে ওভাবে ব্রিফ করবেন, দেখুন সমস্যা তো থাকবেই এবং আমরা চেষ্টা করব যে অন্তত যেই নিয়মানুবর্তিতার বিষয় বা নির্দিষ্ট সময়ে ক্লাসে আসা, মানে আপনি আপনার মতো করে বলবেন যে মিডিয়া বা অন্যান্য হতে পারে, আপনি একটু এই সময়টাতে আসবেন, বাকি সময়টুকু ওই সময়টুকুর পরে বাকি সময়টুকু আপাতত আপনি পরিবারের সময় দেন বা অসুস্থ। এরপর যদি উনি না শোনে তাহলে আপনি তাকে এখন আপনি যে প্রশাসনিকভাবে যে ব্যবস্থা নেওয়ার কথা সে ব্যবস্থার কথা বলবেন, যে আপনি তাকে লিখিতভাবে সতর্ক করবেন, এরপরে কারণ দর্শানোর নোটিশ দেবেন। তাহলে আমরা সিচুয়েশন পেলাম, আমরা টার্গেট পেলাম, এরপরে আমরা পদক্ষেপ নিলাম। এর ফলে ফলাফল কি হবে? যে ফলাফল শিক্ষকদের উপস্থিতি বৃদ্ধি পাবে এবং এই যে দেরি করে আসার যে সংস্কৃতি বা যে কালচার, সেই কালচারটা বন্ধ হবে। স্যার, স্টার মডেলের বিস্তারিতটা কি আপনারা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন এইখানে আমি যেটা বলছি যে আমাদের ওই কাজটাই করতে হবে, আমরা 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 করতে হবে। তো এরকমভাবে এরকম 12টা সিচুয়েশনাল কোশ্চেন আছে, আপনারা একটু দেখে নেবেন কিভাবে। আর এই উত্তরগুলো আবার মুখস্থ করবেন না যে রোবটের মতো এগুলো আসলে এগুলো বলে দেবেন, রোবটের মতো এগুলো বলা যাবে না, এগুলো আপনি আপনার মতো করে বলবেন। ঠিক আছে? আমরা গতকালকে করণীয় বর্জন নিয়ে আলাপ করেছি। ভাইবার জন্য 20টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র, এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। প্রথমে হচ্ছে ব্যক্তিগত পরিচয় এবং অভিজ্ঞতা। ব্যক্তিগত পরিচয় এবং অভিজ্ঞতা, আপনি আপনার ব্যক্তিগত পরিচয় এবং আপনার অভিজ্ঞতা, কারণ আপনি প্রতিষ্ঠান প্রধান হতে যাচ্ছেন, মূলত এই জায়গাটাতে আপনার ফোকাস বেশি থাকবে। আপনি কত অল্প সময়ের মধ্যে আপনার ব্যক্তিগত পরিচয়টা দিতে পারবেন, যেটাকে অনেক সময় ইন্ট্রোডিউস ইউরসেলফ বলে, অনেক সময় ভাইবারে বলে যে আপনি আপনার সম্পর্কে একটু বলুন। তো সেইখানে আপনার ক্যারিয়ার সাফল্য এবং যোগ্যতা থাকবে। আমরা এটা দেখিয়ে দেবো যে ওইখানে আপনি আপনার মানে ওই যে ম্যাট্রিক পাস বা এই জায়গা থেকে আপনি শুরু করবেন না, আপনার বাবার নাম মায়ের নাম এখান থেকে আপনি শুরু করবেন না। কারণ আমার যেটা মনে হয় যে যেহেতু মানে আপনারা প্রায় 25-30 বছর চাকরি করছেন, বয়স প্রায় 50 ক্রস করে গিয়েছে, তো সেইখানে মা বাবার পরিচয়ের থেকে এখন আপনার নিজের পরিচয়টাই আপনার পরিচয়। এরপরে এসে স্থানীয় ভৌগোলিক এবং সাংস্কৃতিক জ্ঞান। স্যার দুঃখিত, আমার একটা কল আসছে, আমি একটু কলটা রিসিভ করব। হ্যালো। জি, ওয়ালাইকুম আসসালাম। জি জি, একটু দ্রুত বলবেন। কোন কোন কোর্স, কোন বিষয়, মানে কোন মানে কোন চাকরির প্রস্তুতি? আচ্ছা, এনটিআরসির কলেজ নিবন্ধন। আমাদের এখন জেনারেল কোর্সটা চালু আছে। আমাদের ওই কোর্সটা হচ্ছে 3 মাসে, অর্থাৎ 36টা ক্লাস। ওই কোর্স ফি হচ্ছে 380 টাকা। আর মানে টোটাল কোর্সটা নেই আমরা, এর সাথে আরেকটা বই আছে, বইটার দাম 620 টাকা। আর আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস, আপাতত হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতিবার 9টায় গুগল মিটে, এবং এই ক্লাসগুলো রেকর্ড থাকে, আপনি চাইলে পরেও দেখে নিতে পারবেন। এবং প্রত্যেকটা ক্লাসে এটা ক্লাস টেস্ট হয়। আপনি একটু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখুন, বিস্তারিত পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে? একটু 9th এনটিআরসি লিখে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখুন। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার, দুঃখিত আমার একটি কল এসেছিল। তো যাই হোক, আমরা যে জায়গাটাতে ছিলাম ওই জায়গাটাতে আবার যাই।
আচ্ছা, স্থানীয় ভৌগোলিক এবং সাংস্কৃতিক জ্ঞান, এগুলো আপনি এই প্রোফাইলটা আপনারা তৈরি করে ফেলবেন। স্থানীয় আপনার ভৌগোলিক জ্ঞান, অর্থাৎ আপনি কোন জেলা থেকে এসেছেন, কোন জায়গা থেকে এসেছেন। যেমন একজন স্যার, শুরুতে যে স্যারের সাথে কথা হলো, উনি কুষ্টিয়ার কথা বলেছেন। স্যার একটু আপনাদের মাইক্রোফোনটা অফ রাখেন। কুষ্টিয়ার কথা বলেছেন। স্যার নিশ্চিত থাকতে পারেন যে আপনি কুষ্টিয়ার কথা বললে যেই প্রশ্নটা আমি করেছি ওই প্রশ্নটাই আপনাকে করা হবে এবং ওইটাই আপনার ভাইবা, ওইটা দিয়েই আপনার ভাইবা শুরু হবে। তো সুতরাং ওভাবে আপনার স্থানীয়ভাবে বিখ্যাত ব্যক্তি কারা আছেন, স্থানীয়ভাবে শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা আছেন, অথবা জাতীয় বা আন্তর্জাতিকভাবে বিখ্যাত ব্যক্তিত্ব কারা আছেন, এগুলো আপনারা একটু দেখে নেবেন। যেহেতু শিক্ষা সংক্রান্ত বিষয়, শিক্ষার বিষয়গুলো একটু দেখে নেবেন। জাতীয় শিক্ষানীতি এবং কার্যক্রম এগুলো একটু দেখে নেবেন। বিএন, কিউএফ, এমপিও নীতিমালা এগুলো একটু দেখে নেবেন। এবং এর মানে টোটাল 20টা, এগুলো মুখে বলার থেকে আপনারা একটু দেখে নিলে ভালো হয়। এবং আপনার যে আমি বারবার যেটা বলি, যেটা আমরা ভাইভাতে একটু পরে একটা ভাইভা আমরা মক ভাইভা নেব এবং সেই ভাইভাতে আমরা দেখব যে শিক্ষা সম্পর্কিত সাম্প্রতিক যে তথ্যগুলো আছে, যেমন বর্তমান মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আর একজন মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আছেন। যদিও তিনি মানে সাধারণ শিক্ষার নন, প্রাথমিক এবং গণশিক্ষার, কিন্তু তারপরেও আমাদের অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক মহোদয়, প্রযোজ্য ক্ষেত্রে অতিরিক্ত মহাপরিচালক যদি থাকেন তাহলে তাদের নাম, এবং মাননীয় শিক্ষা সচিব মহোদয়, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র শিক্ষা সচিব মহোদয়, মাননীয় সচিব মহোদয়, তাদের নাম এবং বায়োডাটা এটা আপনারা মুখস্থ করবেন। ঠিক আছে? কারণ আমি যদি এখন জিজ্ঞেস করি যে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের পুরো নাম কি, আপনারা হয়তো উত্তর দেবেন ডক্টর আনম এহসানুল হক মিলন মহোদয়, কিন্তু ভাইভা বোর্ডে প্রশ্ন করে ফেলবে আনম এর ফুল অ্যাব্রিভিয়েশন কি আপনি পারেন? আবার আপনি ডক্টরেট বলছেন, তিনি কোথা থেকে ডক্টরেট করেছে, আপনি পারবেন? পারবেন না। এর পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শিক্ষাক্ষেত্রে অবদান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শিক্ষাক্ষেত্রে অবদান, বর্তমান সরকারের শিক্ষাক্ষেত্রে অবদান, ফোকাস এবং পরিকল্পনা, এগুলো নোট করে ফেলবেন স্যার। আপনাদের দায়িত্ব, আপনারা নোট করবেন। নোট করলে আপনাদের এগুলো মনে থাকবে, তা না হলে আমি যদি বলে দিই মনে থাকবে না, শুধু শুনবেন। আচ্ছা, এরপরে আমরা একটু আসি যে আমাদের কতগুলো বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা একটু দেখব। অর্থাৎ কিছু প্রশ্ন করা হবে আপনাদেরকে, যে প্রশ্নগুলো ইউনিভার্সাল, প্রায় প্রত্যেকটা ভাইভাতে এই প্রশ্নগুলো করা হয়। আপনাদেরকে এই প্রশ্নগুলো করা হতে পারে। আপনাদের এই প্রশ্নগুলো করা হতে পারে। প্রথম যেটা, ডিসক্রাইব ইউরসেলফ, অর্থাৎ আপনি আপনাকে বর্ণনা করুন বা আপনি আপনাকে বলুন, কিভাবে বলবেন। তো এটা একটা ইউনিভার্সাল কোশ্চেন, প্রায় প্রত্যেকটা ভাইভাতে এই কোশ্চেনটা করা হয় এবং এই প্রত্যেকটা ভাইভাতে এই কোশ্চেনটি করা হয় এবং এই কোশ্চেনের মাধ্যমে আপনাকে আপনার যে পরিচয়, সেই পরিচয় এবং আপনার কী কারণে আপনি ভাইভা দিতে এসেছেন, ভাইভা উত্তীর্ণ হলে আপনি কি করবেন, অর্থাৎ সংশ্লিষ্ট ভাইভাতে আপনি যদি উত্তীর্ণ হন তাহলে সংশ্লিষ্ট পদ, অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান অথবা সহকারী প্রধান পদে উত্তীর্ণ হলে আপনি কি করবেন। ঠিক আছে? এই জায়গাটাতে তো এইটাতে আমরা 4টা জিনিস আমরা বলেছিলাম আলোচনার এক পর্যায়ে যে এটা আসপেক্ট একটু ভিন্ন, অর্থাৎ অন্য জায়গায় একজন এন্ট্রি লেভেলের জব যিনি করতে যাবেন, তিনি প্রতিষ্ঠান প্রধান, তিনি ভাইভাতে যেই উত্তরটা দিতেন তাকে এই প্রশ্নটা করা হলে আপনাকে এই প্রশ্নের উত্তরটা একটু ভিন্নভাবে দিতে হবে। তাহলে আমাদের 4টা আসপেক্ট থাকবে, উদ্দেশ্য থাকবে। পরিচয় এবং বর্তমান অবস্থা, যেটা বললাম, আপনার পরিচয় এখন আপনি নিজে, তাহলে আমরা কিভাবে বলবো? খুব স্মার্টলি নিজের নাম, বর্তমান পদ, প্রতিষ্ঠান এবং সর্বোচ্চ ডিগ্রির কথা বলুন। এটা সহজ হিসাব যে আপনি সর্বোচ্চ ডিগ্রির কথা বললে বোঝা যাবে যে বাকিগুলো আপনি অর্জন করেছেন। মূল অভিজ্ঞতা আপনার
যেহেতু আপনি শিক্ষকতা জীবনের আপনার যে অভিজ্ঞতা আছে সেটা আপনি ঢুকিয়ে দেবেন। এবং আপনার যদি শিক্ষকতা ক্ষেত্রে আপনার কোনো বিশেষ ধরনের ডিগ্রি থাকে, যেমন বিএড, এমএড বা অনেকেই এমফিল করা আছেন, যদি এরকমটা থাকে বা বিদেশে যদি কোনো প্রশিক্ষণ থাকে সেগুলো আপনি উল্লেখ করে দেবেন। 3 নম্বর হচ্ছে আপনার প্রশাসনিক দক্ষতা এবং অর্জন, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটার উপরে নির্ভর করবে আপনার ভাইবার গতিপথ। আপনি প্রতিষ্ঠান প্রধান হতে যাচ্ছেন, সুতরাং আপনাকে কতগুলো বিষয়, একটা হচ্ছে আপনাকে লিডারশিপ, আরেকটা হচ্ছে আপনার পরিচালন বা নিয়ন্ত্রণ করার দক্ষতা, আরেকটা হচ্ছে আপনার পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা, বিরূপ পরিস্থিতি হোক বা অনুকূল বা প্রতিকূল পরিস্থিতি হোক। এবং 4 নম্বর হচ্ছে আপনার ভিশন বা লক্ষ্য, অর্থাৎ আপনি কি করতে চান, আপনি প্রতিষ্ঠান প্রধান হতে চান কেন, এই প্রশ্নটা আমরা একটু পরে করব, বা এই প্রশ্নটা নিয়ে আমাদের ভাইবে হয় যে আপনি প্রতিষ্ঠান প্রধান কেন হতে চান। ঠিক আছে, তো আমরা এখন আমাদের এই আসপেক্টগুলো থেকে উত্তরটা কীরকম হতে পারে, এই আসপেক্টগুলো থেকে উত্তরটা কীরকম হতে পারে আমরা সেটা একটু দেখব। তো এইখানে আপনি যেটা বলবেন না, পারিবারিক ইতিহাস বলবেন না, এসএসসি বা এইচএসসির রেজাল্ট বলবেন না, অপ্রাসঙ্গিক শখ এগুলো বলবেন না, মুখস্থ বলার ভঙ্গি, রোবোটিক এটা হবে না, এটা বলবেন না। তো মূল কথা হলো আপনি মোটামুটি এটার জন্য আপনি 60 সেকেন্ড সময় নিতে পারবেন। আমি বলি 30 সেকেন্ড বা 30 থেকে 60 সেকেন্ড আপনি সময় নেবেন। এবং এইখানে একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, গতকালকে আমি যেটা আপনাদেরকে বলেছি অ্যাজ আ গেম থিওরি, এই যে এইখানে বলছে অপ্রাসঙ্গিক শখ, ওই শখের মধ্যে বা একটা কিছুর মধ্যে আপনি এটা ঢুকিয়ে দেবেন। যেমন একজন স্যার, তিনি ইসে আছেন আপনার কুষ্টিয়া বাড়ি, আপনি যখন বলবেন তখন আপনি বলে দিতে পারেন যে সাইজের মাজারের পাশে আপনার বাড়ি, বা ফরিদা পারভিনের বাসার পাশে আপনার বাড়ি, এরকম বিখ্যাত কোনো ব্যক্তির বা কারোর রিলেটিভ যদি আপনি হন বলে দেবেন, দেখবেন যে ভাইবা ঘুরে ওইখানে চলে গেছে। দ্যাটস দ্য গেম, ভাইবা গেম। অর্থাৎ ভাইবাকে আপনি কীভাবে আপনার কাছে আপনার নেবেন। আর একটা বিষয় হলো যে মুখস্থ বলবেন না, রোবোটিক বলবেন না। আমরা এখানে একটা ফরম্যাট দিয়েছে। Thank you, honorable board members, for giving me the opportunity to introduce myself. I am there, মানে আপনার নাম বলবেন। For the past যে ইয়ার আপনি কাজ করেছেন, I have been serving as an, আপনার বর্তমান ডেজিগনেশনের কথা বলবেন। I hold master degree, যে ইউনিভার্সিটি থেকে করেছেন। এরপর আপনার বিশেষায়িত কোনো ডিগ্রি যদি থাকে, বিশেষ কোনো ডিগ্রি, সেগুলো বলবেন আপনার। Throughout my professional journey, I have not only focused on ensuring academic excellence in classroom, but have also actively engaged in administrative responsibilities. For instance, I have been successfully, ওইটা মেনশন করবেন আপনি কত, মানে কী করছেন বিশেষভাবে, আপনার কোনো একটা অর্জন। One of my significant achievement is, যেটা আপনি significant achievement যেটা আছে সেটা, I believe that a successful educational institution stands on 2 pillars: quality education and strict administrative discipline. I am presenting myself for the head of the institution position because I want to leverage my long-standing academic background and leadership skills to build a dynamic, student-centric and well-governed institution. My ultimate vision is to align with my national education goals and lead an institution that produces not just successful students but responsible and স্কিলড সিটিজেন্স। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আপনি শুধু সফল স্টুডেন্ট বানাবেন না, আপনি একই সাথে দায়িত্বশীল এবং দক্ষ নাগরিকও তৈরি করবেন আপনি। তো এটা রোবটের মতো বলবেন না, এটা আপনি আপনার মতো করে বলবেন। আমি এইখানে যেটা বলছি ঠিক হবো এটাও বলবেন না, আপনারা একটু আপনাদের মতো করে গুছিয়ে আপনারা বলবেন। আর অনেক সময় বাংলায় বলতে বলে, বলুন একটু আপনি আপনার সম্পর্কে। সম্মানিত বোর্ড সদস্যদের ধন্যবাদ আমাকে নিজের সম্পর্কে দেওয়ার জন্য। আমি আপনার নাম বলবেন। আমি বিগত এত বছর ধরে এই প্রতিষ্ঠানে কর্মরত আছি। আমি সর্বশেষ যে ডিগ্রি সেটা কথা বলবেন, এবং আমি বিএড, এমএড যে বিশ্ববিদ্যালয় থেকে করেছেন সেই কথাটা বলবেন। আমার দীর্ঘ কর্মজীবনে আমি কেবল শ্রেণীকক্ষেই পাঠদান করিনি, বরং প্রতিষ্ঠানের বিভিন্ন প্রশাসনিক এবং উন্নয়নমূলক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। উদাহরণ দেবেন একটা দুইটা। এরপরে আপনার প্রতিষ্ঠান প্রধান হওয়ার লক্ষ্যটা কি সেটা একটু বলবেন। একজন শিক্ষক হিসেবে আমি গভীরভাবে মনে করি একটি সফল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মানসম্মত শিক্ষা এবং সুশৃঙ্খল প্রশাসনের সমন্বয় অত্যন্ত জরুরি। এগুলো আপনি একটু বলবেন আপনার। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন সেটা হচ্ছে যে আপনি কি নিজেকে এই পদের জন্য যোগ্য মনে করেন কি না। খুব কমন একটি কোশ্চেন। এর সাথে আরেকটি কমন কোশ্চেন আছে যেটা নিয়ে আমি কথা বলবো।
আপনি কি নিজেকে এই পদের জন্য যোগ্য মনে করেন কিনা? অবশ্যই আপনাকে এই পদের জন্য যোগ্য মনে করেন। খুব কনফিডেন্টলি বলতে হবে, আবার এতটাই কনফিডেন্টলি না যে যাতে মানে ওভার কনফিডেন্সটা চলে আসে বা ফলস কনফিডেন্সটা চলে আসে। ঠিক আছে, তো আমরা প্রফেশনালি কীভাবে বলবো? ধন্যবাদ স্যার। হ্যাঁ, আমি নিজেকে গুরুদায়িত্বের জন্য সম্পূর্ণ যোগ্য মনে করি। কেন আমি যোগ্য মনে করি? আপনি কারণগুলো বলবেন। আমি সবসময় দলগতভাবে কাজ করি, সেগুলো আপনি উল্লেখ করবেন। তো এইখানে আপনার যে বিষয়গুলো মনে রাখতে হবে, সরাসরি এবং আত্মবিশ্বাসের শুরু, কনফিডেন্স থাকতে হবে আপনার, অভিজ্ঞতার সঠিক ব্যবহার, অর্থাৎ আপনি যেই অভিজ্ঞ এত শিক্ষকতা করেছেন, এর পাশাপাশি বিভিন্ন সময় আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন কাজে, প্রশাসনিক বিভিন্ন কাজে অংশগ্রহণ করেছেন, বা সিনিয়র শিক্ষক হিসেবে প্রতিষ্ঠান প্রধানের অনুপস্থিতিতে আপনি প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, সেগুলো উল্লেখ করবেন। টিম ওয়ার্ক এবং নেতৃত্ব, যেটা আপনার জন্য সবচেয়ে বেশি দরকার। আর বর্তমান পার্সপেক্টিভ, অর্থাৎ বর্তমান প্রেক্ষাপটে আপনি কিভাবে কাজ করবেন, আপনি সেগুলো উল্লেখ করবেন। নৈতিকতা, অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান হতে হলে আপনাকে নৈতিকভাবে আপনি সৎ হন বা না হন, কিন্তু ওইখানে বলতে হবে নৈতিকভাবে। আর এভাবে আপনারা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এর পাশাপাশি আরেকটি কোশ্চেন আছে, সেই কোশ্চেনটি আমি সেটা ভাইবার মধ্যেই জিজ্ঞেস করব, এখন আর জিজ্ঞেস করব না এইখানে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি যে বিষয়গুলো আপনাদের জানতে হবে, সেই বিষয়গুলো। আর আমাদের 5টি সিচুয়েশনাল কোশ্চেন আছে, যে 5টি সিচুয়েশনাল কোশ্চেন আপনার নেতৃত্ব, আপনার প্রশাসনিক দক্ষতা, প্রতিকূল পরিবেশের বা বিরূপ পরিবেশের প্রতি আপনার সাড়া দেওয়া এবং সার্বিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, এই বিষয়গুলো এটা দিয়ে বোঝা যাবে। এত 5টি কঠিন প্রশ্নের শিক্ষকের এমপিও জটিলতা নিরসন। যদিও আমি দেখি যে অনেক জায়গায় মানে এটা অন রেকর্ড আছে, মানে রেকর্ড ক্লাসটা তো উঠবে, বলতে একটু খারাপ লাগে, কিন্তু তারপরেও বলি সেটা হচ্ছে যে অনেক জায়গায় এই প্রতিষ্ঠান প্রধানরা সহায়তা করার বদলে তারা প্রতিবন্ধক হয়, বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে। আমি সবসময় এগুলো বলার সময় উইথ ডিউ রেসপেক্ট বলি। হ্যাঁ, সবসময় আমি উইথ ডিউ রেসপেক্ট বলি, কিন্তু এইখানে আমি আর রেসপেক্টটা দেখাতে পারলাম না, কারণ যারা এই ধরনের কাজ করেন, এটা অন্যায় বললে ভুল হবে। একজন শিক্ষার্থী, সে শিক্ষা জীবন শেষ করে আপনার অধীনে শিক্ষক হিসেবে যোগদান করতে চাচ্ছেন, তার উচিত সিনিয়র হিসেবে তাকে সহায়তা করা। কারণ এমপিও ভুক্ত হওয়া, এটার যে কী যে জ্বালা, এটা বোধ করেই আপনারা যেহেতু ওইখানে আছেন বুঝতে পারেন। আর আমি যেহেতু এই দীর্ঘদিন মানে এই বিষয়গুলো নিয়ে কাজ করি, অনেকেই আমাকে ফোন দেন, অনেকেই আমাকে জানান। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ, আমি মনে করি আর ওষুধ না, গ্যাস্ট্রিকের আচ্ছা, ওষুধ খাচ্ছি না। রাখুন। দুঃখিত স্যার, আমার একটু ফোন আসছে। তো এখন ওই বিষয়টাতে আপনারা সহযোগিতা করবেন, একজন নবীন শিক্ষককে সহযোগিতা করবেন, এটা ব্যক্তিগতভাবে বিনীতভাবে অনুরোধ আপনাদের প্রতি আমার। এবং আমি মানে গুরু দক্ষিণের একটা কথা বলবো, যে আমি আপনাদের কাছ থেকে ন্যূনতম একটা ফি নিয়েছি, যেটা শুধুমাত্র আমার মেনটেনেন্সের জন্য। কিন্তু আমি যদি ওই জায়গাটাতে যদি যাই, গুরু দক্ষিণের জায়গাটাতে যদি যাই, যেহেতু মানে আপনাদের গুরু হওয়ার কোনো যোগ্যতাই আমার নেই, কিন্তু তারপরেও ওইটা বাদ দিয়ে হলো আপনাদের যে সেশন পরিচালনা করছে, এর জন্য যদি আমাকে কিছু দিতে চান, তাহলে আমি এইটাই বলবো যে কোনো অসহায় মানুষকে কখনো হ্যারাসমেন্ট করবেন না। এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। সেটা হোক আপনার সদ্য যোগদানকৃত সহকর্মী, অথবা হোক অসহায় কেউ, আপনারা কখনো কোনো মানুষের অসহায়ত্বের সুযোগ নেবেন না। এটা আপনাদের কাছে বিনীতভাবে আমার অনুরোধ। তো আমরা এখন অনেক তো যে ধন্যবাদ স্যার, অনেক সুন্দর একটা স্যার। স্যার আমার অত্যন্ত চমৎকার একটা কথা বলছেন স্যার, অনেক ধন্যবাদ আপনি। যে এটা অবশ্যই স্যার, কথাটা শুধু চমৎকার হবে, এটা আরও চমৎকার হবে স্যার, উইথ ডিউ রেসপেক্ট স্যার, আপনার কথার প্রতি সম্মান রেখে বলছি ইনশাল্লাহ স্যার। স্যার, ইনশাল্লাহ এটা আরও ইনশাল্লাহ স্যার। চমৎকার হবে স্যার, আমি আপনারা যদি উদাহরণ সৃষ্টি করেন, আরও চমৎকার জি হবে স্যার, স্যার। স্যার আমি প্রতিষ্ঠান প্রধান হই বা না হই, স্যার, ইনশাল্লাহ আমি এই কাজটা করবই, জি ইনশাল্লাহ আমি স্যার, জি করবো। স্যার, যে এটা ইনশাল্লাহ আপনাদের হোক কাছে আর না স্যার হোক আমার করবো। বিনীতভাবে অনুরোধ। জি স্যার।
কারণ আমি তো অনেক ফোন তো পাই, মানে মানে কী যে বলবো আমি, মানে জাস্ট মানে কোনো কথা থাকে না। আবার এর উল্টোটাও হয়, কোনো কোনো প্রতিষ্ঠান প্রধান মানে তার কাছে মনে হয় যে এটা তার সেলের কাজ, তিনি এমনভাবে করেন, কিন্তু ওই সংখ্যাটা খুব কম। আমি চাই যে এই সংখ্যাটা আরও বাড়ুক। আচ্ছা, তো স্যার এখন এই সিচুয়েশনাল কোশ্চেন আমরা স্টার ফর্মুলাটা প্রয়োগ করব। লজিক্যালি আমরা যে যে জায়গা থেকে যাব, শিক্ষকের সকল একাডেমিক এবং এনটিআরসি সনদ যাচাই করে কমপ্লায়েন্স রিপোর্ট তৈরি করব, বা আপনারা যেভাবে করেন ওটা তো আপনারা জানেন ভালো, কারণ ওইটা মানে প্র্যাকটিস তো, মানে ওইটা প্র্যাকটিক্যালি আমি জানি না, সত্যি কথা বলতে ওইটা যেহেতু আমার করা হয় না, প্র্যাকটিক্যালি আমি জানি না, তো ওভাবে করবেন স্যার। এভাবে এই 5টি সিচুয়েশনাল কোশ্চেন। আর আরেকটা হচ্ছে নেতিবাচক মিডিয়া ট্রায়াল এবং ক্রাইসিস ম্যানেজমেন্ট। ঠিক আছে, যে এটা আপনারা শিকার হবেন, কারণ বাংলাদেশে মোটামুটি 20 কোটি জনগণের মধ্যে মনে হয় যে 20 কোটি সাংবাদিক। এটা দেখবেন যে এরা এসে ধরেন আপনার স্কুলে, যেমন আমার স্কুলের বেলায় যেটা হয় যে আমার স্কুলে মানে পানি, এই যে বৃষ্টি হচ্ছে, পানি উঠছে, তো পানি ওঠার পরে তো যেহেতু এটা মানে জেলা স্কুল, স্বাভাবিকভাবে এইখানে অনেক হোমরা চোমরা ছেলেমেয়েরা পড়ে। তো আমি যখন স্কুলে যাই তখন আমি দেখি যে স্কুলের ওইখানে পানি জমে আছে। এখন এই যে ইট দেওয়াটা বা ওইখানে কয়েক বস্তা বালি ফেলাটা, এটা চাইলে প্রতিষ্ঠান প্রধান ফেলতে পারে। তো কালকে গিয়ে আমি এই বিষয়ে কথা বলবো, কিন্তু মানে আমাদের পাশেই হচ্ছে আমাদের মানে জেলা শিক্ষা অফিস যেটা, আর আমাদের থেকে অল্প একটু দূরে ডিসি অফিস যেটা। তো এই যে হোমরা চোমরা ব্যক্তিরা এসে সকালবেলা যখন তাদের ছেলেরা যখন আসে তখন তারা ওইখানে বসে সমালোচনা করে, কিন্তু কেউই বলে না যে আমার এত ক্ষমতা, ঠিক আছে আমি কাউকে বলে এইখানে 1 বস্তা বালু ফেলে দিই বা 1 বস্তা খোয়া ফেলে দিই, কিন্তু কেউ বলে না। বুঝতে পারছেন? মাঝে মধ্যে পানি যখন বেশি ওঠে তখন মিডিয়া আসে। বুঝতে পারছেন? এটা মনে হয় যে এটার জন্য দায়ী আমরা। হ্যাঁ, এটার জন্য অনেকাংশে মানে অল্প একটু আমরা দায়ী, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন যে আসলে ওইখানে টাকা খরচ করে কোনো কিছু করার ক্ষমতা নেই। ওইটার জন্য শিক্ষা যে প্রকৌশল অধিদপ্তর আছে তাদের কাছে এই রাস্তাটা উঁচু করে দেওয়া পার্মানেন্টলি, বা এখানে বর্ষার সময় কিছু করা, এটা কিন্তু শিক্ষা প্রকৌশলের কাজ। কিন্তু এই যে সাংবাদিকরা বা মিডিয়ারা যারা আসেন তারা কিন্তু ওইখান থেকে গিয়ে আমি দেখি না এটার ক্রস মানে রিপোর্ট যখন হয় তখন আমি দেখি না যে তারা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে জিজ্ঞেস করছে কিনা, ইঞ্জিনিয়ার সাহেবকে, অথবা মানে আদার্স যে সরকারি অফিসগুলো আছে সেখানে গিয়ে তারা জিজ্ঞেস করছে কিনা, এমনকি এর একটা ফিডব্যাক যে রিপোর্ট তারা সেটা করছে কিনা। এখন পর্যন্ত পানি যতটুকু উঠছে ওটুকুতে সাংবাদিক পাইনি, পানি যদি আরও ওঠে তখন আমরা সাংবাদিক পাবো। এই যে মিডিয়া ট্রায়ালে যখন আপনি পড়ে যাবেন, সাপোজ কোনো একটা প্রশ্ন ফাঁসের একটা গুজব উঠেছে, অবস্থায় দেখবেন যে অথবা আপনার কোনো একজন শিক্ষকের নামে একটি ঘটনার অভিযোগ উঠেছে, ঘটনাটা যাচাই বাছাই করার আগেই দেখবেন যে ওর ট্রায়াল হয়ে গেছে, মিডিয়া চলে এসেছে, এলাকার লোকজন প্রভাবশালী তারা চলে এসেছে, তারা এসে আপনার উপর চাপ প্রয়োগ করছে। ভদ্রভাবে বললাম তো, চাপ প্রয়োগ করছে। একটু অভদ্রভাবে বলি, ওই সামনে এসে গালাগালি করতেছে, তুই বের হ, তোর টিচারে বের করে দে, তোদেরকে আজকে ঝুলাইয়ে দেব, যেটাকে আমরা মব বলি। তো এটার মুখোমুখি আপনারা হন। তো এই যে জায়গাগুলোকে আপনি কিভাবে ম্যানেজ করবেন, যেমন এলাকার একজন হোমরা চোমরা এসে আপনাকে গালাগালি শুরু করলো, আপনার অফিসে এসে ভাঙচুর শুরু করলো, বৈধ কোনো কিছুর জন্য বা অবৈধ কোনো কিছুর জন্য। তো এই বিষয়গুলোকে আপনারা কিভাবে ম্যানেজমেন্ট করবেন, এগুলো কিন্তু প্রশ্নে জিজ্ঞেস করবে। ঠিক আছে? তো এইখানে দেখেন, এইখানে বইপত্রে অনেক সুন্দর সুন্দর কথা বলা আছে, কিন্তু যেহেতু আমি শিক্ষক, আমি এর বাস্তবতা প্রতিদিন চোখেই দেখি, তো বইপত্রে যা বলা আছে, আচ্ছা আপনারা একটু মাইক্রোফোনটা অফ করুন, যাদের মাইক্রোফোনটা অন করা আছে একটু মাইক্রোফোনটা অফ করুন। তো বইপত্রে যেটা বলা আছে আপনাকে সেটাই বলতে হবে, বাস্তবতাটা আপনি বলবেন না, কারণ বাস্তবতাটা বলা যায় না। এইখানে আমাদের একটা দ্বিচারিতা আছে, জাস্ট এটাকে বলি আমরা হিপোক্রেসি, বলা আছে একটা, করতে হয় আরেকটা। ঠিক আছে? তো যাই হোক, ওইটা ওভাবে ম্যানেজ করবেন। তো এইভাবে এগুলো একটু দেখবেন, এগুলো একটু দেখে, আর এখানে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, এই প্রশ্নগুলো একটু দেখবেন আপনারা। তো আমরা এখন একটু আমাদের আজকে পড়া থাকবে, আমাদের একটু পড়াটা নিয়ে নেন। আজকে আমাদের পড়া থাকবে 20 থেকে 40, সামনে 20 থেকে 40 পৃষ্ঠা পর্যন্ত আপনাদের
বাসায় একটু দেখে নেবেন আপনারা। 20 থেকে 40 বাসায় একটু দেখে নেবেন, ঠিক আছে? তো আমরা এখন একটু ইসে যাব, আমরা মক ভাইভাতে যাব। অর্থাৎ আমাদের যে 11 থেকে 20 পাতা, 1 থেকে 20 পাতা পর্যন্ত যে আমাদের হোমওয়ার্ক ছিল এবং আমরা যা কিছু আলোচনা করলাম এর উপরে আমরা এখন একটু মক ভাইভে যাব এবং এর সাথে আরও কিছু আনুষঙ্গিক বিষয় যুক্ত হতে পারে। তো মক ভাইভের বিষয়টা আমি একটু আপনাদেরকে ব্রিফ করে দেই। আচ্ছা, মক ভাইভের বিষয়টা আমি একটু আপনাদেরকে ব্রিফ করে দেই। আমাদের এখানে বেশ কয়েকজন সম্মানিত শিক্ষক আছেন যারা আমাদের আগের ব্যাচগুলোতে ছিলেন এবং ওনারা অসাধারণ দক্ষতা তাদের এবং প্রফেশনের ক্ষেত্রে এক একজন এক স্টার, শুধু স্টার না, সুপার স্টার। তো সেই সম্মানিত শিক্ষকরা অংশগ্রহণ করবেন এই ভাইভাতে। আমরা আজকে একটু জোর দেব যে 2টা ভাইভা নেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে একটি ভাইভা দেখব যে আমরা একজন যিনি কনফিডেন্স বেশি আছে এমন একজন ভাইভাতে আমরা ডাকবো এবং আমাদের সম্মানিত যে শিক্ষকরা আছেন তারা অনারেবল ভাইভা বোর্ডের মেম্বার হবেন এবং তারা আপনাদেরকে প্রশ্ন করবেন। সম্মানিত শিক্ষক, আপনারা যারা ভাইভা বোর্ডে প্রশ্ন করবেন, যারা, আমার অনুরোধ থাকবে আপনার প্রশ্নগুলো আমরা গত ক্লাস এবং আজকে যে যা কিছু আলোচনা করেছি এর মধ্য থেকে আপনারা প্রশ্ন রাখার চেষ্টা করবেন। এর বাইরে কিছু প্রশ্ন আপনারা করবেন যেই প্রশ্নগুলো হয়তোবা আমাদের আলোচনায় নেই, ওই প্রশ্নগুলো তাহলে আমাদের এর সাথে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা কোন স্যার ভাইভাতে অংশগ্রহণ করবে মক ভাইভাতে? আসসালামু আলাইকুম, আমি বলতে চাই স্যার। জি, আমাদের মোজাম্মেল হক স্যার, ধন্যবাদ স্যার আপনাকে এবং স্বাগতম আমাদের মক ভাইভাতে স্যার। স্যার, ভাইবার বেসিক জিনিসগুলো আপনি যথাসম্ভব অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি পেনের বিষয়টা গতকালকে বলে দিয়েছি যে শিক্ষক আমরা চিনব কীভাবে। শিক্ষকের পকেটে, বুক পকেটে একটা লাল কলম থাকে, একটা কালো কলম থাকে, এইটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। আমাদের ভাইবার জন্য সময় থাকবে 5 মিনিট, অর্থাৎ আমরা 9:48 বাজে, আমি 9:50 ধরে নিই, আমরা 9:55-তে এই ভাইভাটা শেষ করব এবং আমাদের সম্মানিত স্যারেরা এখানে উপস্থিত আছেন। স্যার, আমি যেটা বললাম ওইটা একটু মাথায় রেখে প্রশ্নগুলো করবেন স্যার। স্যার, আপনারা মোজাম্মেল হক স্যার, আপনার ভাইভাটা শুরু হবে এখন। আমরা শুরু করে দিলাম স্যার। জি, আসুন, বসুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি একটু আপনার পরিচয় বলবেন? ধন্যবাদ স্যার। আমি মোহাম্মদ মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক আইসিটি। আমি জি রাজশাহী থেকে এসেছি। জি আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে 1993 সালে অনার্স মাস্টার্স করেছি ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে। আমার চাকরি 26 বছর। জি। আচ্ছা, আপনি তো প্রতিষ্ঠান প্রধান পদে ভাইবা দিতে এসেছেন, কোন পদের জন্য? স্যার, ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদ। আচ্ছা, ওইখানে কয়টি পোস্ট ছিল মনে আছে? স্যার, কয়টি পোস্ট ছিল, মানে কয়টি পদ ছিল? পদ ছিল স্যার 375টা। 375টা। আচ্ছা, আপনি কি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের পুরো নামটা বলতে পারবেন? স্যার, মোহাম্মদ আনোয়ার ইসলাম। আচ্ছা, ওই যে আনমও বললেন, আনমের ফুল মিনিংটা কি জানেন? আনোয়ার পদটা জানি না স্যার। সরি স্যার। আচ্ছা, ওকে, ধন্যবাদ স্যার। অন্য স্যার প্রশ্ন করুন স্যার। স্যার, প্রশ্ন করুন আপনারা। স্যার, এমদাদ হক স্যার, আপনি আপনার মাইক্রোফোনটা অন করে নিন স্যার। ধন্যবাদ স্যার। জি। মোজাম্মেল স্যার, আপনি কেন প্রিন্সিপাল হতে চান? স্যার, দীর্ঘ 26 বছরের শিক্ষকতার পাশাপাশি আমি আমার প্রতিষ্ঠানের একাডেমিক অপারেশনের দায়িত্ব পালন করেছি। সেখান থেকে আমার মনে হয়েছে যে আমি যদি কখনো সুযোগ পাই তাহলে আমি প্রতিষ্ঠানের দায়িত্ব পেলে প্রতিষ্ঠানটিকে যদি
উপযোগী মানুষকে মানতে পারবো, সবার কাছে অনুকরণীয় করতে পারবো, এই আশা থেকে আমি এই পদের জন্য দরখাস্ত করেছি। আচ্ছা, মোজাম্মেল হক স্যার, আপনি একটা কারণ বলবেন যেই কারণে আপনি প্রতিষ্ঠান পদ প্রদান হওয়ার যোগ্য। একটা কারণ বলবেন। স্যার এখন হচ্ছে স্যার AI আমি আইসিটি শিক্ষক হিসেবে নিজেকে একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আইসিটি নির্ভর করতে পারবো এবং এটা যুগোপযোগী হবে, মানসম্মত হবে, সেই আশা নিয়েই স্যার আমি এই পদে এসেছি। আচ্ছা, অন্য স্যারের প্রশ্ন করুন, অন্য স্যারের প্রশ্ন করুন। স্যার আপনি বলেন মেডিক স্কুল কি? সরি স্যার, শোনা যাচ্ছে না। মেডিক স্কুল কি? মেডিক স্কুল বলতে কি বুঝে? মেডিক স্কুল স্যার সরি স্যার, শোনা যায় না। মেডিক স্কুল বলতে কি বুঝে? মোহাম্মদ মনির স্যার কি মেডিক স্কুলের কথা বলছেন? মেডিক 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 ম্যাজিক। MADIC মেডিক স্কুল। MA মেডিক স্কুল, মেডিক স্কুল, ও আচ্ছা, মেডিক স্কুল। স্যার একটা এআই প্ল্যাটফর্ম যেখান থেকে স্টুডেন্ট শিক্ষক তাদের পড়াশোনার ব্যাপারে হেল্প নিতে পারে, এর মতো প্ল্যাটফর্ম স্যার। জি স্যার, ধন্যবাদ। জি, অন্যান্য স্যারেরা প্রশ্ন করুন, প্রশ্ন করুন। আমাদের যে সিনিয়র স্যাররা আছেন, আজিজ স্যারকে আমি দেখছিলাম। আজিজ স্যার একটু প্রশ্ন করুন স্যার। স্যার আমার প্রশ্নটা হলো স্যার, আপনি আপনার স্যার আপনাকে একটু দেখবো, স্যার আপনাকে একটু দেখবো। প্রশ্ন করবেন, দেখতে তো হবে স্যার, না দেখলে প্রশ্ন করবে, প্রশ্ন কিভাবে শুনবো স্যার? আচ্ছা, ততক্ষণ মোজাম্মেল স্যার জি স্যার, আর একটা প্রশ্নের জবাব দিন যে আপনার বিরুদ্ধে, হ্যাঁ, এই মিডিয়ায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মিথ্যা গুজব ছড়ায় পড়লো, আপনি কিভাবে এই এই স্যার একটু আগে যেটা বলছিলেন যে মিডিয়া ট্রায়াল, এর বিরুদ্ধে কিভাবে মোকাবেলা করবেন? স্যার ধন্যবাদ স্যার। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনৈতিক গুজব ছড়ায়, আমি এই সমস্ত গুজবে কান দেব না স্যার। স্যার একটু জোরে বলুন, মোজাম্মেল হক স্যার একটু জোরে বলুন। মেইনস্ট্রিম মিডিয়ায় আসে, পত্রিকায় আসে, মেইনস্ট্রিম ইতে আসে, তাহলে আমি স্যার মোজাম্মেল হক স্যার একটু জোরে বলুন, আপনার কথা শুনতে পাচ্ছি না স্যার। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে সমস্ত গুজব আসবে স্যার, সে গুজবে কান না দিয়ে যদি এটা কোনো মেইনস্ট্রিম মিডিয়ায় আসে, তাহলে আমি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রতিবাদ দিব স্যার। সামাজিক মিডিয়াতে অহরহ গুজব ছড়ায়, এখানে কান না দেওয়া হবে স্যার। আচ্ছা, ধন্যবাদ। আজিজ স্যার আপনি আপনি একটা প্রশ্ন করুন স্যার। ধন্যবাদ স্যার। আমার একটা প্রশ্ন হলো যে আপনি প্রতিষ্ঠান প্রধান হিসেবে একটি কলেজের ক্লাস তৈরির ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিবেন? ধন্যবাদ। স্যার আমার যদি সুযোগ পাই, প্রথমে ক্লাসরুমে মাল্টিমিডিয়া করবো। মাল্টিমিডিয়া ক্লাসরুমের প্রজেক্টর থাকবে আপনার, এছাড়াও পুরাতন গতানুগতিক যে সমস্ত হোয়াইট বোর্ড থাকবে, সে জায়গায় সম্ভব হলে প্রতিষ্ঠানের আর্থিক সংগতি হলে স্মার্ট বোর্ড প্রতিস্থাপন করবো এবং বিভিন্ন ধরনের অনলাইন রিসোর্স ব্যবহার করে ছাত্রদেরকে অনুমোদকর পরিবেশ দিয়ে পাঠদানের চেষ্টা করব। প্রয়োজনে পুরাতন শিক্ষকদের বিভিন্ন ধরনের ইন হাউস ট্রেনিং দিয়ে বা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের ট্রেনিং এ অংশগ্রহণ করানোর মাধ্যমে তাদেরকে ট্রেন আপ করবো। করে স্যার ছেলেদের ক্লাসমুখী করার চেষ্টা করবো, পরিবেশটাকে মানবন্ধ আকর্ষণ করবো এবং যুগ উপযোগী করবো, এই চিন্তা মাথায় আসছে স্যার। মোজাম্মেল হক স্যার আপনার আরেকটি প্রশ্ন স্যার। আপনাকে প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত করা হলো, কিন্তু একদম প্রত্যন্ত একটি অঞ্চলে, একটি দ্বীপ, বিচ্ছিন্ন একটি দ্বীপে আপনাকে নিয়োগ দেওয়া হলো। যোগাযোগ ব্যবস্থা শুধুমাত্র নৌপথ, বিদ্যুৎ নেই, আধুনিক কোনো সুযোগ সুবিধা নেই। আপনি কি সেই প্রতিষ্ঠানে মানে সেইখানে কি দায়িত্ব পালন করবেন? স্যার দায়িত্ব পালন করার মানসিকতা আছে স্যার, যেখানেই হোক আমি যদি দায়িত্ব পাই তাহলে যাওয়ার মানসিকতা আছে। আমার চাকরির আর
6 বছর সময় আছে। এই 6 বছর সময়ে আমি আমার যতটুকু সামর্থ্য ততটুকু প্রতিষ্ঠানের পিছনে দিয়ে যাই। আমি একটা আমার পেশায় চাকরি ছিলাম, বাকি সময়টুকু আমি প্রতিষ্ঠান প্রধান হিসাবে একটা প্রতিষ্ঠানকে সবার অনুকরণ করার জন্য চেষ্টা করতে চাই স্যার। যেখানে আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। আমাদের সাথে একজন ম্যাডাম যুক্ত আছেন, ম্যাডামকে আমি এখন এখানে আবার পাচ্ছি না। স্যার আমি একটা প্রশ্ন ম্যাড- করব। ম্যাডাম কি আছেন? ফাহমিদা আক্তার লাইজু ম্যাডাম, ম্যাডাম কি আছেন? শুনতে পাচ্ছেন ম্যাডাম? ম্যাডাম কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আর কোনো স্যার কি প্রশ্ন করবেন? আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি। আমি একটা প্রশ্ন করি স্যার। স্যার আমি জি, একটা প্রশ্ন বলুন। করব। ও আচ্ছা। বিনা অনুমতিতে শিক্ষক কর্মচারী অনুপস্থিত থাকলে তার চাকরি, কতদিন অনুপস্থিত থাকলে তার চাকরি মানে বরখাস্ত হতে পারে, কতদিন অনুপস্থিত থাকলে? ধন্যবাদ স্যার। সে যদি বিনা অনুমতিতে যদি প্রতিষ্ঠান এক নাগাড়ে 60 দিন অনুপস্থিত থাকে, তাহলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যাবে। ধন্যবাদ স্যার। আচ্ছা, ধন্যবাদ স্যার। মুজিবুল হক স্যার, কথা বলে আপনার সাথে ভালো লাগলো। আপনি আমি একটা প্রশ্ন আসুন। করি স্যার। স্যার স্যার, আপনার আমরা এই প্রশ্নটা সামনে যে ভাইবা জি, ভাইবা সেই স্যারের কাছ থেকে নেব। জি, আমরা এই জি। ভাইবাটা শেষ করি। ধন্যবাদ মুজিবুল হক স্যার, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। প্লিজ দয়া করে আসুন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আচ্ছা স্যার, আমরা এখন এই ভাইবাটাকে বিশ্লেষণ করব। আমরা ভাইবাটার গুড সাইড এবং ব্যাড সাইড, মানে ব্যাড সাইড আমি বলবো না, মানে গুড আর যেগুলো একটু কম ভালো হয়েছে, এইটা একটু আমরা একজন স্যারের কাছ থেকে শুনতে চাই। আমি ফাহমিদা আক্তার লাইজু ম্যাডামের কাছে যাব। ম্যাডাম, দায় সারা জবাব দেবেন না যে সব ভালো হয়েছে, এইটা হইলে ভালো হইতো, ওইটা হইলে ভালো হইতো, ওই মানে দয়া করে ওই রেডিমেড উত্তর দিবেন না, ঠিক এক্স্যাক্ট পয়েন্ট ধরে, কারণ এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার ভাইবাটা হবে। একটু দয়া করে বলুন ম্যাডাম। ম্যাডাম কি শুনতে পাচ্ছেন? ম্যাডাম কি শুনতে পাচ্ছেন? খুরশিদ আলম স্যার শুনতে পাচ্ছেন? খুরশিদ আলম স্যার। জি শুনতে পাচ্ছি স্যার। ও খুরশিদ আলম স্যার, আপনি একটু অ্যানালাইসিস করবেন, দায়সার উত্তর দেবেন না। ধন্যবাদ স্যার। তো জি, স্যারের ধন্যবাদ ভাইবাটা আলহামদুলিল্লাহ আমার দৃষ্টিতে ভালোই হয়েছে। তবে যেহেতু একজন ডিগ্রি কলেজের প্রিন্সিপাল হিসেবে যদি আরো নিজেকে একটু কনফিডেন্স করে উত্তরগুলি আরো স্মার্ট আকারে স্যার দিতে পারেন, আরো সুন্দর হবে বলে আমি মনে করি আর কি। জি, আচ্ছা, ধন্যবাদ স্যার, আপনার মতামত পেলাম। আর আরেকজন কোন স্যার বলবেন? আমি বলবো স্যার একটু। জি বলুন স্যার, সবাই একটু ঘুরিয়ে ফিরিয়ে বলবেন, এটাতে আপনাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে স্যার। আপনারা প্রত্যেকেই দক্ষ মানুষ, জীবনে এরকম অনেক ভাইবা নিয়েছেন আপনারা, এখনো নেবেন, হয়তো জাস্ট একদিন একটু ভাইবে বসবেন, এই তো বিষয়টা স্যার, এটা কিছুই না স্যার। বলুন স্যার। যেটা বলছিলাম যে স্যারকে আমি প্রশ্ন করেছিলাম যে কেন অধ্যক্ষ হতে চান। তো এটা আর একটু বোধহয় সহজভাবে বলা যেত যে একজন প্রতিষ্ঠান প্রধান, তিনি শুধু একটি প্রতিষ্ঠানের একাডেমিক প্রধান নন, তিনি একটা প্রতিষ্ঠানে শিক্ষার মান, সুনাম, শৃঙ্খলা এগুলো সহজেই তিনি পরিবর্তন করতে পারেন। এবং আমার শিক্ষাক্ষেত্রে আমার যোগ্যতা, নেতৃত্বের সক্ষমতা এবং আমার শিক্ষার প্রতি অঙ্গীকার, এই বৃহত্তর পরিসরে কাজে লাগানোর জন্যই আমি অধ্যক্ষ হতে চাই। একটু এর থেকেও ভালো। আচ্ছা, আমি একটু আমাদের আরেকজন সিনিয়র স্যারের কাছে যাব।
আমাদের হাফিজুর রহমান স্যার তো নেই স্যার, আমাদের এইখানে আসেনও না, আর একবার দেখছিলাম মনে হয় আবার চলে গেছেন। আজিজ স্যার কি আছেন? আজিজ স্যার আছেন না চলে গেছেন? আছি স্যার। স্যার আপনি একটু স্যার একটু সেটাও বিশ্লেষণ করবেন স্যার। তা আমার মনে হয় স্যার যথেষ্ট চেষ্টা করেছেন। স্যার আপনারা বাকিদের মাইক্রোফোনগুলো একটু অফ করেন স্যার। আজিজ স্যার আপনি মাইক্রোফোনটা অন করে নেন। আজিজ স্যার মাইক্রোফোনটা অন করে নেন। আমার মনে হয় স্যার যথেষ্ট ভালো করেছেন, চেষ্টা করেছেন, তবে ওনার বলার ক্ষেত্রে একটু যদি আরো সাবলীলতা আসে আর একটু ভালো হয়। আর আমার যে প্রশ্নটা ছিল স্যারের কাছে, সেটা হলো যে ক্লাসরুমটা উনি কিভাবে তৈরি করবেন। আসলে এই প্রশ্নটা আমার মনে হয় উনি একটু যদি গুছায় বলতেন, আমার মনে হয় ওই ভিতরে না যে অন্য বিষয়ে চলে গেছেন। ক্লাসরুম তৈরি করার ক্ষেত্রে যেখানে বিষয়ের গুরুত্বপূর্ণ সাবজেক্ট গুলো যে প্রথমের দিকে দেওয়া, ছাত্রীর উপস্থিতির ব্যাপারে একটু সচেতন থাকা, এই বিষয়গুলো একটু, বা শিক্ষক ভালো তাকে প্রথমের দিকে দেওয়া, এই কথাগুলো হয়তো বললে আরো ভালো হতো আর কি। সব মিলিয়ে স্যার আমি মনে করি স্যার যথেষ্ট ভালো করেছেন, স্যারকে অনেক ধন্যবাদ। জি ধন্যবাদ। এবার আমরা একটু মোজাম্মেল হক স্যার, স্যার আপনার নিজের ইয়েটা আমরা একটু শুনবো, যে আপনার কাছে কেমন মনে হয় স্যার? স্যার, প্রশ্নগুলো আমি কিন্তু সবগুলো প্রশ্ন যেভাবে যে আজিজ স্যার বললেন, আমি ওই প্রশ্নটা বুঝিনি স্যার ওইভাবে। মানে মাইক্রোফোনে নেটওয়ার্কের সমস্যা হোক বা অন্য কোনো কারণে হোক, প্রশ্নটা একজাক্ট আমি আমার কান পর্যন্ত এভাবে এখন যেভাবে শুনলাম তখন সেভাবে বুঝিনি, তাহলে উত্তরটা হয়তো জি সেরকম স্যার। করে হতো। আর আমি মক ভাইবা এর আগে কখনো দিইনি স্যার, এই প্রথম আজকে। জি স্যার। তো আমি টু দ্য পয়েন্ট দিতে পারিনি, এই জন্য যে প্রশ্নগুলো ঠিক মতো আমার কাছে ওইভাবে আসেনি, বুঝতে জি স্যার। পারতেছিলাম জি না। তো আর একটু ভালো করা যেত স্যার, একটু ভালো করা যেত। জি ভবিষ্যতে চেষ্টা করবো স্যার। ধন্যবাদ। স্যার। হ্যাঁ ধন্যবাদ স্যার আপনাকে। স্যার এবার আমি একটু বলি স্যার। এটা হলো যে স্যার যতটুকু উচ্চারণ বলেছেন, প্রোনাউন্সিয়েশন চমৎকার প্রোনাউন্সিয়েশন ছিল, আঞ্চলিকতা মুক্ত ছিল, এবং কনফিডেন্স, যেটা একটা কনফিডেন্স হচ্ছে আমরা ওভারঅল কনফিডেন্স বলি, অর্থাৎ ভাইবার শুরু থেকে শেষ পর্যন্ত একটা কনফিডেন্স থাকে। স্যারের ভাইবা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কনফিডেন্স ছিল, কিন্তু সিচুয়েশনাল কনফিডেন্সটা পড়ে গিয়েছিল, যেটা আপনাদের চোখে ধরা পড়েছে। অর্থাৎ ওভারঅল কনফিডেন্স যেটা ভাইবা বোর্ডে যে কনফিডেন্সটা ওইটা ছিল, সিচুয়েশনাল কনফিডেন্স অর্থাৎ প্রশ্ন উত্তর দেওয়ার সময় আমরা তো বলি যে মানুষ মাত্রই অভিনয় করে, এই যে আমি কথা বলতেছি এইটাও কিন্তু অভিনয়। আমার প্রত্যেকটা কথা আমি কিন্তু আমার কি বলতেছি, কি বলবো, এবং শোনার বেলায় কি শুনতেছি আমি কিন্তু ওভাবে ঠিক করি আমরা আপনাদেরকে। স্যারের এই সিচুয়েশনাল কনফিডেন্সটা ছিল না, ওইখানে ওইটা ল্যাকিং ছিল কিছুটা। আর স্যার তো ওইটার ব্যাখ্যা দিয়েছেনই যে উত্তর টু দ্য পয়েন্টে ছিল না, তো উত্তর টু দ্য পয়েন্টে রাখতে হবে স্যার। আমি শেষে একটা কথা বলতেছি স্যার। আর আরেকটা প্রশ্ন যেটা ওগুলোর স্যারের উত্তর দিয়েছেন, প্রতিষ্ঠান প্রধান কেন হবেন, আমি এখন ওই জায়গাটাতে আসি। স্যার প্রতিষ্ঠান প্রধান কেন হবেন, উত্তর আপনি বইপত্র খাতাতে যা আছে ওগুলো বাদ দিয়েও আপনি উত্তর দিতে চান। স্যার এত বছর চাকরি করছি, শেষ বয়সে একটু সম্মান নিয়ে থাকতে চাই, শেষ। মানুষ তো এতদিন মাস্টার বলছে, এখন প্রতিষ্ঠান প্রধান হলে মানুষ হয়তো বলবে যে হয়তো আমাদের প্রিন্সিপাল চায়। ভাই কিন্তু শেষ, কোনো কিচ্ছু বলার দরকার নেই। আমার নেতৃত্বের গুণাবলী আছে, আমার ওই আছে সেই আছে, কোনো কিচ্ছুর দরকার নেই। আর একটা প্রশ্ন যেটা বলছে যে আপনি দিলে যাবেন কি না, আপনি বলবেন যে স্যার আমি চাঁদের দেশে দিলেও যাব, হ্যাঁ আমার অল্প কিছুদিন চাকরি আছে, আমি এখন এটা যদি কোনো একটা প্রত্যন্ত প্রতিষ্ঠানের জন্য যদি আমি কিছু করতে পারি স্যার, ওইটাই আমার শিক্ষকতার জীবনে সবচেয়ে বেশি পাওয়া হবে। কারণ আমি যে প্রতিষ্ঠানে কর্মরত আছে সেখানে আমার অনেক দক্ষ অভিজ্ঞ সহকর্মী আছে, কিন্তু প্রত্যন্ত এই অঞ্চলে হয়তো বা সেরকম দক্ষ মানুষ নেই, কারণ ওইখানে কেউ যেতে চায় না। যদি আমাকে সেটা দেওয়া হয় স্যার, আমি যাব, অবশ্যই যাব স্যার। এই যে প্রশ্নের প্যাটার্নগুলো, প্রশ্নের ডাইভার্টগুলো আউট অফ বুক, যখনই আপনি আউট অফ বুক যাবেন তখনই দেখবেন যে টোটালি ভাইবার অ্যাটমসফিয়ারটাই চেঞ্জ হয়ে গেছে। তাহলে দেখেন আমি দুইটা উত্তর দিয়েছি, এগুলো কি বইতে আছে, বুকে আছে? কোথাও নেই। এটা আপনার সিচুয়েশনে আপনি রেডি করে নেবেন কি উত্তর দেবেন আপনি।
হ্যাঁ, আপনারা বললো যে একজনকে আপনি বরখাস্ত করবেন। স্যার এর বরখাস্ত করবো কিসের জন্য স্যার? এর বোঝানোর চেষ্টা করবো স্যার যে তুমি 50 দিন তুমি মানে অনিয়মিত উপস্থিত আছো, বাকি 10 দিন তুমি এসে জয়েন করো, তা নাহলে তোমার চাকরি চলে যাবে। এই যে আউট অফ বুক কোশ্চেনগুলো ভাইবা বোর্ডে যখন আপনি আউট অফ বুকের বাইরে যখন যাবেন, তখনই দেখবেন যে ভাইবা বোর্ডের সাথে আপনার সম্পর্কটাই চেঞ্জ হয়ে গেছে। তো এগুলো হচ্ছে কি স্যার, আমরা বলার জন্য বলি, করার জন্য করি, কিন্তু আউট অফ বুক চিন্তা করা যায় বা আউট অফ বুক প্রশ্নের উত্তর দেওয়া যায়। ওভারঅল স্যারের যে বিষয়টা প্রশ্নের ওনার ওভারঅল কনফিডেন্সটা ছিল, যে জিনিসটা খুব দরকার, সিচুয়েশনাল জায়গাতে ওনার কনফিডেন্সটা পড়ে গিয়েছে, ওইটা কোনো বিষয় না, ইনশাল্লাহ এইটা ওভারকাম হয়ে যাবে, এগুলো কোনো বিষয় না। আর স্যার একটা বিষয় আমি আবারও বলি, যদি আউট অফ বুক প্রশ্ন এবং আউট অফ বুক যদি উত্তর দিতে চান স্যার, ওইখানে কিন্তু কনফিডেন্স লেভেলটা আরও বেশি লাগবে, আরও বেশি দরকার, কনফিডেন্স লেভেলটা বেশি দরকার এবং প্রশ্ন ঘোরানোটা দরকার আরও বেশি। স্যার আমি কি বুঝাতে পেরেছি? আচ্ছা, যদি বুঝাতে পারি তাহলে আমরা এখন, ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। এখন আমরা স্যার আরেকজন স্যারের ভাইভাতে যাব। কোন স্যার অংশগ্রহণ করবেন? আমি একটু ম্যাডামকে খুঁজি, আমাদের এই দুইটা ব্যাচে আমরা একজন ম্যাডামকে পেয়েছি এবং আমরা সেই ম্যাডামকে পাচ্ছি না। ম্যাডাম আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ম্যাডাম কি শুনতে পাচ্ছেন? ম্যাডাম শুনতে পাচ্ছেন না। আরেকজন কোন স্যার ভাইবা বসবেন স্বেচ্ছায়, ভাইবা মক ভাইবা অংশগ্রহণ করবেন? আমি নতুনদের মধ্যে একজনকে দেখতে চাই। আগে ভাইভাতে বসেননি এমন কেউ, আমাদের এই মক ভাইভাতে অংশগ্রহণ করেননি এমন কেউ একজন উইলিংলি আসুন। উইলিংলি আসুন। এমডি জাহাঙ্গীর আলম স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ওয়াহিদুল ইসলাম স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? ওয়াহিদুল ইসলাম স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? জাহিদুল ইসলাম স্যার, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। তো স্যার আপনি তো আমাদের সাথে মনে হয় নতুন জয়েন করছেন স্যার। আজকে স্যার সেটা শুনতে দিন স্যার, খুব ভালো লাগছে স্যার আজকে জয়েন স্যার। আপনার কথাগুলো। হ্যাঁ স্যার, আজকে কি একটা মক ভাইবে বসবেন স্যার? স্যার আজকে শুনি, আগামীকাল ইনশাআল্লাহ বলবো না, আজকে শুনি স্যার। জি আজকে একটু স্যার মন খায় লাইনে সমস্যা। আচ্ছা স্যার, একটু যেটা হয় টেকনিক্যাল প্রবলেম স্যার। আমরা একটু ফাহিমিদা আক্তার লাইজু ম্যাডামকে একটু, ম্যাডাম আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আমি দুইবারই শুনতে পাচ্ছিলাম, কিন্তু আসলে একটু সময়ের অভাবে জয়েন করতে পারছিলাম না, কিন্তু সব শুনছি আমি স্যার। ম্যাডাম শুনলে তো হবে না ম্যাডাম, শুধু হ্যাঁ বললেন একবার। এখন ম্যাডাম একটু আমরা clear। একটু আপনার মক ভাইবাটা একটু দেখতে আমি চাই স্যার আজকে। খুব কিছু জানিই না স্যার, আমি একেবারেই নিতে পারেন, আমি স্যার অ্যান্সার করতে পারবো কিনা জানি না। জি স্যার। ম্যাডাম আমি একটা কথা বলি ম্যাডাম, আমি কিন্তু গতকালকে একটা কথা বলেছি, আমরা যেটা শিক্ষকতা করি ম্যাডাম, আমাদের কিন্তু একটা মহা অস্ত্র আছে। যদি দেখি যে পরিস্থিতি কোনোভাবে অনুকূলে নিতে পারি না, তখনই ভাবা শুরু করি যে এরা আমার ছাত্র, আমি এদের স্যার, এবার যাবে কোন দিকে, পরিস্থিতি অনুকূলে আসতে হবেই। আচ্ছা বুঝতে পারছেন ম্যাডাম? তো পরিস্থিতি প্রতিকূলে যাই থাকুক, আপনি শুধু ওই জায়গাটা চিন্তা করবেন, কারণ আমরা
আপনাকে চাচ্ছিলাম, কারণ ভাইবা বোর্ডে যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে, যেটা মানে ওই ডিউ রেসপেক্ট, আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না, আমার যে কয়টা আমি ভাইবা দিয়েছি প্রত্যেকটা ভাইবা বোর্ডে মহিলা মেম্বাররা ছিলেন, এবং ভাইবা বোর্ডগুলোতে আমি ছিলাম মাঝামাঝি বা শেষের দিকে। তো মানে মানে আমার অভিজ্ঞতাটা বলে ওই ভাইবা বোর্ডগুলোতে আমি যতটুকু দেখেছি বা ব্যক্তিগতভাবে আমি যতটুকু শুনেছি, আমি কোনো জাতি, গোত্র, বর্ণ, ধর্ম নির্বিশেষে কাউকে হেয় করার জন্য বলছি না। অনারেবল যে মানে ফিমেল মেম্বাররা যারা থাকেন তারা একটু ভাইবা বোর্ডে প্রেসিংটা করেন বেশি, মানে একটু ভাইবা বোর্ডে চাপটা দেন বেশি। তো লাকিলি আমার প্রত্যেকটা ভাইবা বোর্ডে মানে অনারেবল মানে ফিমেল মেম্বাররা ছিলেন, এবং আমি দেখছি যে আগের ভাইবা বোর্ডে ওনারা যারা গিয়েছিলেন তাদেরকে প্রেসিং করেছেন। কিন্তু লাকিলি আমার ভাইবা বোর্ডে সেরকমভাবে প্রেসিংটা আমি হইনি, আমার প্রত্যেকটা ভাইবা বোর্ডে অনারেবল মহিলা মেম্বাররা ছিলেন। তো মানে ওই কারণে আমি আপনাকে একটু চাচ্ছিলাম যে ভাইবা বোর্ডগুলোতে মহিলারা যখন প্রশ্ন করবেন, অর্থাৎ ফিমেল মেম্বাররা যখন প্রশ্ন করবেন, প্রশ্নের প্যাটার্নগুলো কীরকম হতে পারে, প্রশ্নের টোন কীরকম হতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি নিজে ভাইবা বোর্ডে কীভাবে অংশগ্রহণ করবেন, কারণ অন্যদের বেলায় যে টোনটা, যেমন আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনাকে প্রত্যন্ত অঞ্চলে দেওয়া হলো, এখন আপনি যদি মুখস্থ বলেন আমি যাব, ভাইবা বোর্ডে জিজ্ঞেস করবে তাহলে আপনার ঘর দেখবে কে, আপনার হাজব্যান্ড দেখবে কে, তাহলে এটার উত্তর দেবেন কি আপনি? আমার কথাটা কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, আমার প্রশ্ন ছিল তাহলে আমরা বলবো এখন স্যার, আমাদের জি আমি কি ভাইবা দিব? হ্যাঁ অবশ্যই, এখনই আপনার ভাইবা হবে। ঠিক আছে স্যার। জি, তো সম্মানিত স্যারেরা, আমি আগে যেরকম ব্রিফ করছিলাম ওই একই ব্রিফ থাকবে, যে প্রশ্নগুলো আজকে আমরা যেটা করেছি ওই টপিক থেকে প্রশ্নগুলো করার চেষ্টা করবেন। কিছু কিছু প্রশ্ন আউট অফ টপিক হবে, সেটা প্রাসঙ্গিক প্রশ্ন করবেন। এবং প্রেসিংয়ের যে বিষয়টা, অর্থাৎ ভাইবা বোর্ডে প্রেসিংয়ের যে বিষয়টা, সেই প্রেসিংয়ের বিষয়টা একটু থাকবে, ঠিক আছে? তো সম্মানিত স্যারেরা, আমরা শুরু করলাম। ম্যাডামের ভাইবা হবে 23 বাজে, তো 18তে আমরা ভাইবাটা শেষ করব, আমরা প্রয়োজনে 20 পর্যন্ত ভাইবাটা নেব। তো শুরু করি আমরা। ম্যাডাম আপনি ভেতরে আসুন, ভেতরে আসার অনুমতি চান, সালাম দিয়ে। আমি বুঝতে পারি স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আগে সালামটা দিয়ে তারপর। আসসালামু আলাইকুম স্যার, আমি আসতে পারি? জি আসুন, বসবো স্যার? বসুন। জি বসুন প্লিজ। ম্যাডাম আপনি কোন পদের ভাইবা দিতে এসেছেন? স্যার আমি তো বর্তমানে সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক দুটোতেই টিকেছি। আমি এখন কোনটাই দিব স্যার? যেটা নেবেন সেটাই দিব। আপনি আপনি বলবেন যেটা, ওটা তো আপনি বলবেন যে আমি এই পদের জন্য এসেছি। আচ্ছা, আপনি যে ভাইবার জন্য এসেছেন, আপনার অধিদপ্তর কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আপনার কি জানা আছে? মাউসি? জি। না স্যার, এই মুহূর্তে আমার আর মনে পড়ছে না। আচ্ছা, আপনাকে নিয়োগ দেবে কে? আমাকে সুপারিশ করবে এনটিআরসি। নিয়োগ দেবে কে আপনাকে? আপনার নিয়োগকারী কর্তৃপক্ষ কে? শিক্ষা মন্ত্রণালয়। মাউসি। জি, ওকে। অন্যান্য স্যারেরা প্রশ্ন করুন। ম্যাডাম আপনি কোন জেলা থেকে এসেছেন? আমি বরিশাল ডিস্ট্রিক্ট থেকে আসছি। বরিশাল জেলার নামকরণের কিছু ইতিহাস কি আপনার জানা আছে? হ্যাঁ, বরিশালের পূর্ব নাম ছিল চন্দ্রদ্বীপ, তারও আগে ছিল আগা বাখেরঘাটের নাম অনুসারে বাখেরগঞ্জ, সেখান থেকে বরিশাল আসছে। আর এখানে ধান, ম্যাডাম নদী, খাল এই তিনটা মিলেই বরিশাল। ম্যাডাম বরিশালের একজন বিখ্যাত কবি, যিনি বাঙালির বাঙালির মানে প্রতিরূপ হয়ে গিয়েছেন। বাঙালি বললে আমরা যাকে বুঝি, বাংলার পথঘাট, বাংলার আকাশ, বাংলার মেঠোপথ, বাংলার নদী, সেই কবি সম্পর্কে একটু কি বলবেন? যে কবি জীবনানন্দ দাশের একটা বিখ্যাত একটি কবিতা আছে এই বাংলার সাথে মিলিয়ে, সেই কবিতাটা কি একটু শুনতে পারি আপনার কাছ থেকে?
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, হয়তো শালিক নয় শঙ্খচিল শালিকের ভেসে। শালিকের বেশি। আচ্ছা, ধন্যবাদ। অন্যান্য স্যারের প্রশ্ন করুন। আমি একটু প্রশ্ন করি ম্যাডাম। শুনতে পাচ্ছেন ম্যাডাম? হামিদা ম্যাডাম, হ্যালো, হামিদা ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার জন্য আমার প্রশ্ন যে আপনার শিক্ষালয়ে শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বডি এবং শিক্ষা বিভাগের বিভিন্ন দপ্তর অধিদপ্তরের মাঝে আপনার ভূমিকাটা, আপনি যদি নিয়োগ পান আপনার ভূমিকাটা কি? ভূমিকা আসলে কোন দিকে বলবো, আমি আসলে ক্লুটা না দিতে মনে হয় বুঝতে পারতেছি না প্রশ্ন। আমার ভূমিকা বলতে আপনি তো ভাইবা দিতে এসছেন তাই না? এখান থেকে নিয়োগপ্রাপ্ত হলে বা এখান থেকে আপনি সফলকাম হলে শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বডি এবং শিক্ষা বিভাগের বিভিন্ন দপ্তর পরিদপ্তর এর মাঝে আপনার ভূমিকা কি হবে? আপনার আমি তাদের মধ্যে যোগসূত্র হিসেবে কাজ করব। আচ্ছা, অন্যান্য স্যার প্রশ্ন করুন। জি, আমি একটি প্রশ্ন করছি ম্যাডাম, শুনতে পাচ্ছেন? জি, আপনার কলেজের একজন অভিভাবক ক্ষিপ্ত হয়ে আসলো আপনার শিক্ষকের বিরুদ্ধে যে তার বিষয়ে নম্বর কম দেওয়া হয়েছে। এখন আমি এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবেন? আমার প্রতিষ্ঠানে এরকম যদি সমস্যা হয়, প্রথমে আমি ওই অভিভাবকের সাথে কথা বলবো, তাকে কথা বলে প্রথমে নমনীয় করার চেষ্টা করব এবং তার অভিযোগটা যদি সত্যি হয় তাহলে সংশ্লিষ্ট যে টিচার আছেন তাকে ডেকে তার মতামত জানবো, তারপরে আমি ব্যবস্থা নিব। প্রশ্ন করুন। শিক্ষা ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে কি পার্থক্য? শিক্ষা ব্যবস্থাপনা এবং প্রশাসন হচ্ছে যেটা জি বলুন। সরাসরি আমরা যেটার সাথে সংশ্লিষ্ট থাকি, আর ব্যবস্থাপনা হচ্ছে ম্যানেজমেন্ট, যেটা আমরা পরিচালনা করি। এটাকে একটু এক্সপ্লেন করেন। স্যার এই মুহূর্তে তো আমি আসলে বলতে পারছি না। ঠিক আছে, শিক্ষা আপনি বর্তমানে কর্মরত আছেন কোথায়? বর্তমানে সদরেরই রাজরচার মাধ্যমিক বিদ্যালয়। আচ্ছা, এখন এইখান থেকে আপনাকে যদি প্রত্যন্ত এলাকায় কোনো এলাকা নিয়োগ দেওয়া হয় যেখানে যাতায়াত সুবিধা, যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, আধুনিক সুযোগ সুবিধা নেই, বিদ্যুৎ থাকে না, আপনি কি সেখানে যোগদান করবেন? হ্যাঁ যাবো স্যার, আমি যাওয়ার জন্যই এই পদগুলোতে অ্যাপ্লাই করেছি। আপনি কিভাবে যাবেন? আপনার পরিবার আছে, আপনার ফ্যামিলি আছে, তার থেকে বড় কথা হচ্ছে যে আপনি একজন নারী, তাহলে আপনি এটা ম্যানেজ করবেন কিভাবে? নারী হলে আমি স্যার মূলত টিচার, সবকিছু বলতে হচ্ছে আমি টিচার, আমাকে যেখানেই শিফট করা হবে, আমাকে যেখানেই সুপারিশ করা হবে আমি সেটা নিয়ে যাবো। ওকে, সম্মানিত স্যারেরা, আর কেউ কি কোনো প্রশ্ন করবেন? জি স্যার, আমি একটু প্রশ্ন করি। ম্যাডাম, জি, আপনি একজন আপনার প্রতিষ্ঠানে এনটিআরসি থেকে সুপারিশ প্রাপ্ত হয়ে আসলেন, তো তার জন্য আপনার কি ভূমিকা হবে? আমি তো তাকে নিয়োগ দেওয়ার যে তারিখটা থাকবে সেই তারিখটা দেখে তাকে যোগদান করাবো, তারপর তার কাগজপত্র সাবমিট করব। কোথায় সাবমিট করবেন? EMIS ওখানে।
এমপিওর জন্য কোথায়? সম্মানিত অন্য স্যারের আর কোনো প্রশ্ন করবেন? আমরা তাহলে ভাইবাটা এইখানে শেষ আপনি করি। আপনি যদি প্রধান শিক্ষক হিসেবে নিয়ে যান তাহলে প্রথম দিনের কার্যক্রম আপনার কি হবে? প্রথম দিনে আমি যোগদান আমি যোগদান করব। বাকি স্যারের আপনাদের মাইক্রোফোনটা একটু অফ রাখুন। ম্যাডাম স্যারা, বাকি স্যারেরা মাইক্রোফোনটা অফ রাখুন। প্রথম দিনের কার্যক্রমটা কি হবে বা কেমন ভাবে আপনি আপনার মানে দায়িত্বের শুরুটা করবেন? আর আসলে স্যার ওইরকম আমার তো প্রথম দিনের অভিজ্ঞতা নেই, আসলে ওখানের পরিস্থিতি অনুযায়ী আমি নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। আমি ঠিক আগাম বুঝতে পারতেছি না যে ওখানে আমার কি কি কাজ থাকতে পারে। ম্যাডাম আর একটু বলবেন কি যে পিপিআর বলতে কি বোঝেন? পিপিআর? হ্যাঁ, পাবলিক প্রকিউরমেন্ট রুলস। এইটা একজন হেডমাস্টারকে কিভাবে সহযোগিতা করে? জি স্যার। মানে এই পিপিআর মেইনটেইন করলে হেডমাস্টারের একজন হেডমাস্টার হিসেবে কতটুকু মানে সুবিধা পাবেন? কেনাকাটায় আমার সুবিধা বলতে প্রধান শিক্ষকের সুবিধা কি কেনাকাটার ক্ষেত্রে স্যার? সুবিধা মানে বলতে আমি বুঝতে পারতেছি না। আপনি যে ফার্স্ট আনসারটা দিলেন যে পাবলিক মানে প্রকিউরমেন্ট রুলস, রুলস যদি হয় তাহলে ওই রুলসের আওতায় যদি আপনি কেনাকাটা করেন সেক্ষেত্রে একজন হেডমাস্টার হিসেবে আপনার সুবিধা কি? কেনাকাটা তো আমি করব না মনে হয় স্যার। কেনাকাটা তো দরপত্র আহ্বান করব বড় কাজের জন্য বা সেবা মানের জন্য। সেক্ষেত্রে আমি তো শুধুমাত্র প্রশাসনিক কাজগুলো করব। আমার সুবিধা একজন হেডমাস্টার সকল কার্যক্রম হেডমাস্টারকে কেন্দ্র করে আবর্তিত হয়, সুতরাং এর একটা মানে ভালো এবং মন্দ দুইটা দিকই মানে আপনি পাবেন। ভালো করলে ভালো পাবেন, মন্দ করলে মন্দ পাবেন। সেক্ষেত্রে এটা আপনি কিভাবে দেখছেন? স্যার আমরা এখন ভাইবাটা একটু শেষ করব। ধন্যবাদ ম্যাডাম, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনি আসুন। আচ্ছা, তো আমরা এখন ম্যাডাম আবার চলে গেলে ম্যাডামকে আবার পাবো না, যেহেতু পাইছি। ম্যাডাম একটু আপনি আপনার ভাইবাটা একটু মূল্যায়ন করুন। আপনি আপনার ভাইবাটা মূল্যায়ন করুন, অর্থাৎ আপনি আপনাকে কিভাবে মূল্যায়ন করছেন? আমি অত ভালো করিনি, কিন্তু আমি এনজয় করেছি যে আমি কিছু বলতে পারছি, এটাই স্যার। আমি কেমন করছি সেটা তো স্যার আপনারা মূল্যায়ন করবেন। আমি অত ভালো করতে পারিনি আমি মনে করি। আচ্ছা, এবার কোন একজন স্যার একটু মূল্যায়ন করুন। আমি ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। উনি প্রথম ভাইভাতেই ওনার উত্তর। আজিজ স্যার আপনি একটু মাইক্রোফোনটা অন করে নিন। আজিজ স্যার মাইক্রোফোনটা অন করে নিন। জি, আমি ম্যাডামকে প্রথমে ধন্যবাদ জানাবো। উনি প্রথম ভাইভাতেই মক ভাইভাতে যেভাবে উপস্থাপন করলেন আমি আসলে খুশি। উনি সুন্দর বলেছেন, ওনার উচ্চারণ, বাচনভঙ্গি, বলার দৃঢ়তা, এটা খুব সুন্দর। মানে আমি সন্তুষ্ট আর কি। আমি ধন্যবাদ জানাই এর জন্য ম্যাডামকে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আমি যেটা বলছিলাম, ম্যাডামের উচ্চারণ এবং তার কণ্ঠ অসাধারণ ম্যাডাম। আপনি আর একটা বিষয়, ওই যে পিপিআর এর বিষয়টা, এটা উত্তর হতো যে এটা আমাকে আর্থিক সমস্যা থেকে আমাকে রক্ষা করবে, এইটা উত্তর হতে পারত। আর্থিক কোনো ওইখানে স্যার বিষয়টা হচ্ছে যে একজন প্রতিষ্ঠান প্রধান তিনি কিন্তু আইন ব্যয়ন কর্মকর্তা প্রতিষ্ঠানের, এই বিষয়টা আপনাদেরকে বলতে হবে। জি জি, এবং তিনি তো অর্থাৎ প্রতিষ্ঠানের আয় ব্যয় যাই হোক সেটা কিন্তু হেডমাস্টারের অধীনে এবং হেডমাস্টারের নামে হবে। তিনি হেড অফ দি প্রকিউরিং এন্টিটি, হ্যাঁ, তো সেখানে তিনি পিপিআর মেনটেন করবেন। জি, আর আরেকটা বিষয় হচ্ছে যে পিপিআর ছাড়া, অর্থাৎ সরকারি বিধিমালা ছাড়া, সরকারি বিধিমালার বাইরে একজন প্রতিষ্ঠান প্রধান কোনো কিছু আয়ও করতে পারবেন না, কোনো কিছু ব্যয়ও করতে পারবেন না। অর্থাৎ ব্যয়ের যে বিষয়গুলো, বিশেষ করে কেনাকাটার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো ম্যাডাম যেটা বলছেন এক অর্থে সেটা ঠিক আছে। অর্থাৎ হেডমাস্টার নিজ থেকে কিনতে পারবেন খুব কম,
আমি জানি না আপনাদের নিয়মটা কি, যেহেতু এই প্র্যাকটিসটা আমি জানি না। অর্থাৎ যাই কিছু তিনি ক্রয় করুক বা যাই কিছু উনি ব্যয় করুক, সবগুলো কমিটির মাধ্যমে হবে। জি জি জি। এবং এটার জন্য আপনাদের আলাদা একটা বিধিমালা আছে, আমাদের স্কুলে একটা বিধিমালা আছে যে কেনাকাটায় থাকি বা না থাকি সইতে থাকি, অর্থাৎ সইতে থাকতে হবে। আচ্ছা, আরেকজন স্যারের কাছ থেকে আমরা একটু মতামত শুনতে চাই। জি স্যার, যেমন ম্যাডামকে স্যার আমি একটা প্রশ্ন করেছিলাম যে কোনো অভিভাবক যদি ক্ষিপ্ত হয়ে আসেন যে আমার ছেলেকে বা আমার মেয়েকে নম্বর কম দেওয়া হয়েছে কোনো শিক্ষক, ম্যাডাম উত্তর ভালোই দিয়েছে। ওনার উত্তরের বিষয়টা খুব কনফিডেন্সি ছিলেন, ধন্যবাদ। তো এখানে আরেকটু যোগ করতে পারতেন যদি আরো সুন্দর হতো, যে আমি অভিভাবককে শান্ত করব যে আপনার বিষয়টা আমি দেখছি এবং সংশ্লিষ্ট শিক্ষকের সাথে কথা বলবো, আর খাতাটা নিজে দেখবো, যদি দেখি যে অসঙ্গতি আছে 3 সদস্য বিশিষ্ট পুনর্মূল্যায়ন কমিটি গঠন করে তার সে বিষয়টা সমাধান করব। আর ম্যাডামকে ধন্যবাদ, আসলে উনি নতুন হিসেবে যতগুলি উত্তর দিয়েছেন, যদিও সব উত্তরগুলি পুরোপুরি সম্ভব হয়নি, তারপরে ওনার কনফিডেন্স ছিল পুরোপুরি এবং বাচন ভঙ্গি ছিল অতুলনীয়, সেই হিসাবে ম্যাডামকে ধন্যবাদ। আচ্ছা, তো ধন্যবাদ স্যার আপনাদের মূল্যবান বিশ্লেষণের জন্য। এবার আমি একটু আমার জায়গা থেকে আসি। আপনারা যেটা বলছেন স্যার, বিষয়টা হচ্ছে কি স্যার, আমাদের একটা সাইকোলজিক্যাল একটা বিষয় আছে। মেয়েরা তো মায়ের জাত, তো আর ম্যাডামরা তো এখন মা তো হয়েছেন, এখন নাতি হয়ে গিয়েছেন। ফলশ্রুতিতে হয় কি, ওনারা যখন কোনো একটা কথা বলেন ওই কথাগুলো অথরিটিভ চলে আসে, মানে কর্তৃত্বমূলক কথা চলে আসে। আর ম্যাডামের বয়সও তো ওই জায়গাতে এই কথাগুলো কর্তৃত্বমূলক কথা চলে আসে। যখন কর্তৃত্বমূলক যখন কথা আসে, তখন উনি কী উত্তর দিয়েছেন আর বা কী উত্তর দেন নাই, সঠিক অ্যাপ্রোচ ঠিক আছে কি ঠিক নাই, ওইটা বড় কথা না। বড় কথা হচ্ছে ওই যে ম্যাডাম যেটা বলছেন উনি তো এনজয় করছেন, আমি বলে যে উনি যেইটা বলছেন ওইটাই ভাইবা। এবং আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম আউট অফ বুক ভাইবা, অর্থাৎ এগুলো ওনার টোটাল ভাইবাটা আউট অফ বুক ভাইবা। প্রশ্ন যা করছেন, মানে উইথ ডিউ রেসপেক্ট, আমি ম্যাডামকে ছোটো করার জন্য বলতেছি না, প্রশ্ন যা করছেন তার 90%-এর উত্তর হয় না, এক্স্যাক্ট উত্তর হয় না। তাতে কি ভাইবা হয়ে গিয়েছে, তাতে কি ভাইবা হয়ে গিয়েছে। শুধু উনি নিজে যে ভাইবাটা এনজয় করছেন বিষয়টা এমনটা না, আমরাও ভাইবাটা এনজয় করছে। তো এইখানে আমাদের উত্তরটা মুখ্য বিষয় না। আমরা ভাইবাতে সবসময় এটাই বলি, ভাইবাতে উত্তরটা মুখ্য বিষয় না। এরকম কত হেডমাস্টার আছে কোনো কিছু জানে না, তাতে কি প্রতিষ্ঠান চলে না? চলে তো। আমি আগে যে প্রতিষ্ঠানে ছিলাম আমার হেডমাস্টারের ধারণা ছিল যে উনি ছাড়া মনে হয় এই প্রতিষ্ঠান চলবে না। তাতে কি দিব্যি চলতেছে, আগে থেকে খারাপ চলতেছে না, ভালোই চলতেছে। আমি কি বিষয়টা বুঝাতে পারছি? অর্থাৎ এইখানে ওই জায়গাটা মানে অথরিটিভ তো, আর ম্যাডামের তো একটু বয়স একটু বেশি, তো ওই অথরিটিভটা ওনার চলে আসছে যে উনি এখন কথাটা এমন একটা জায়গা থেকে বলছেন, এটাকে বলি আমরা অথরিটিভ টোন বলে, যে এইখানে প্রশ্ন উত্তর ওর বাইরেও অথরিটিভ টোন, এবং ভাইভাতে আমরা যেটা বলি কনসেন্ট্রেশনটা তার দিকে কনসেন্ট্রেট করা, অর্থাৎ কনসেন্ট্রেশনটা তার দিকে কনসেন্ট্রেট হয়ে গিয়েছে। আর অদ্ভুত রকমের সারল্য ছিল ভাইভা বোর্ড। আপনি যদি এরকম সরল যদি হতে পারেন, ভাইভা বোর্ড খুব সহজে পার হয়ে যেতে পারবেন, খুব সহজে। কারণ সারল্য জিনিসটা এমন একটা জিনিস, আমি সবসময় বলি, আপনি যত বেশি সরল হবেন আপনি আটকাবেন তত কম। আপনি যত বেশি বিনয়ী হবেন মানুষ আপনাকে শ্রদ্ধা করবে তত বেশি। আপনি মানুষকে শ্রদ্ধা করলে আপনি শ্রদ্ধা পাবেন। আপনি যত সরল হবেন ভাইভা বোর্ড আপনার জন্য তত সরল হয়ে যাবে। না একবারে বলছে এটা আমার জানা নেই, কী করবে ভাইভা বোর্ডকে দ্বিতীয়বার আর ওই প্রশ্ন করবে? দ্বিতীয়বার ওই প্রশ্ন করবে না। তো এখন ওভারঅল মানে আমি যেটা বলবো যে ম্যাডাম, আমরা তো যখন অ্যানালাইসিস করি তখন আমরা তো একটা ফরম্যাটে অ্যানালাইসিস করি, তখন সেইখানে কিছু কথা আসে, ওগুলো সব মাথা থেকে ফেলে দেন, আপনি যেভাবে আছেন ওভাবেই থাকেন। তবে বেসিক কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো একটু না জানলে সমস্যা। যেমন আপনাকে সুপারিশ করবে NTRCA, কিন্তু আপনার নিয়োগকারী কর্তৃপক্ষ হচ্ছে আপনার গভর্নিং বোর্ড। এই বিষয়টা মাথায় রাখতে হবে যে এই যে ট্রিকি যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলোর উত্তরটা আপনাকে দিতে হবে। এবং আরেকটা প্রশ্ন যেটা আমি করছিলাম, যে আমি চাইছিলাম যে আপনি আপনার মতো উত্তর দেন, যে অদ্ভুত সরলভাবে উত্তর দেন। স্যার প্রতিষ্ঠান প্রধান হিসেবে দূরে দিলে ঘর সংসার নাতিপুতি, এখন আমি তো কাছে পাইলে ভালো হইতে স্যার, এখন দূরে দিলে চাইতে হবে স্যার। আপনি আপনার জায়গা থেকে আপনি উত্তরটা দিয়ে দেন, পেছানোর দরকার নাই কোনো।
যেহেতু স্যার আবেদন করেছে আর চাকরিও বেশি দিন নাই, এখন শেষ বয়সে প্রতিষ্ঠান প্রদান হব, দূরে দিলে স্যার যাইতে হবে এবং যাব। তবে যেইখানে যাই আমি আমার যে দায়িত্ব স্যার আমি সেই দায়িত্ব পালন করব। এবং দূরে গেলে আমি ওইখানে যেহেতু বিচ্ছিন্ন এলাকা, অবশ্যই সেখানে একটু সুযোগ সুবিধা তারা কম পাবে। থাকি না, আমার শেষ জীবনটা আমার হাজব্যান্ডের সাথে আমি কথা বলে আমি যেভাবে হোক আমি ম্যানেজ করে নেব, অল্প তো কয়েকটা বছর। এই যে জায়গাগুলো আপনি যেভাবে ছিলেন আপনি ওভাবেই, আপনি ওভার কনফিডেন্স আমি যাবই এইটা বলার দরকার নেই। আপনি আপনার সাথে মিশে যান, অর্থাৎ আপনি যেইভাবে আছেন সেভাবে মিশে যান। কারণ আপনি তো মেয়ে মানুষ, নারী মানুষ, চাইলেও তো একজন স্যার যেরকম কনফিডেন্টলি উত্তর দিতে পারবে ওই জায়গাটাতে আমি যাবই, আপনি সেই উত্তরটা আপনি আপনার মতো বলেন স্যার। কাছে দিলে ভালো হয় স্যার, এখন যেখানে আছি বাড়ি থেকে কাছে, দূরে দিলে যাইতে হবে স্যার, যেহেতু আবেদন করছি ওই মানসিকতা নিয়ে আবেদন করছে। হয়তো একটু সমস্যা হবে, সেটা আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলে নেব, ছেলে মেয়েদের সাথে কথা বলে নেব, অল্প তো কয়েক বছর 3-4 বছর কেটে যাবে স্যার, সমস্যা নেই। যে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছিলাম যে মানুষের জন্য কিছু করব, সেটাই করব। এবং যেইখানে ওই ধরনের প্রত্যন্ত এলাকাতে এটা আরও বেশি দরকার। এবং আমি ওইখানে যে প্রতিষ্ঠান প্রদান হলে সমাজে সম্মান থাকবে আমার, গ্রহণযোগ্যতা থাকবে আমার, আমি সিদ্ধান্ত নিতে পারবো, তখন আমি মনে করি যে স্যার ওই দূরে আছে এই খারাপ লাগাটা আর থাকবে না। অর্থাৎ আপনি আপনার মতো, আপনি আপনার যে স্টাইলটা আছে ওইটার মতোই আপনি উত্তর দেন। বাকি প্রশ্নের উত্তরগুলো যেরকম সহজ সরলভাবে দিয়েছিলেন ওরকম সহজ সরলভাবে দেন। তো ওভারঅল সব কিছু মিলিয়ে আসলে জাজমেন্টের যে বিষয়টা, জাজমেন্টের বিষয়টা হচ্ছে যে এটার পার্সপেক্টিভ ভিন্ন থাকে, এক একজন এক এক রকমভাবে করে। আমি সবসময় যেটা সরল উত্তর দেওয়াটা আমি পছন্দ করি। আমি সবসময়কার জন্য যে মানে নিজেকে মানে কী বলো এটাকে ভুলেও গেছে, সাবমিশন যেটা বলি আমরা, অর্থাৎ সাবমিশন মোডে আপনি থাকবেন, ভাইবা বোর্ড আপনাকে টেনে নিয়ে যাবে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে খুব মানে আজকে যে 2টা ভাইবা হলো, 2টা ভাইবাতে আমরা একটু প্রাণ পেলাম যে এইখানে প্রাণ আছে, ভাইবাগুলোতে প্রাণ আছে। প্রশ্ন পারা বা না পারা সেটা ভিন্ন বিষয়। প্রশ্ন না পারলেও আপনার প্রতিষ্ঠান প্রদান হইতে হবে, পারলেও আপনার প্রতিষ্ঠান প্রদান হইতে হবে, বিকল্প নাই। কারণ লোক টিকছে 12, মানে আপনাদের টিকেইছে 12,000, এই যে আপনারা এইখানে এক একজন 2-3টা পদে আছেন, সরি 15,000, 2-3টা পদে আছেন, তাহলে লোক 12,000 পদের জন্য 12,000 লোকই তো নাই, আর ম্যাডাম তো নাই বললেই চলে। স্যার ওই হেডমাস্টারের পদসংখ্যার চাইতে তো অনেক বেশি আছে মানে পাশ করা, সেক্ষেত্রে আর পাশ করা এখন ওইখানে দেখা যাক, কেউ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হবে, ওই অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার পদে যিনি আছেন তিনি তো আবার হেডমাস্টার পদে গিয়ে টিকছেন, হতে পারে না স্যার? জি, কিন্তু হেডমাস্টারের পদে মনে হয় শর্ট থাকবে না, মানে অতিরিক্তই আছে আর কি। কারণ অতিরিক্ত আছে এখন স্যার, অনেকে তো আবার জয়েনও করবে না, অনেকের যদি দূরে দিয়ে দেয়, এখন ধরেন আপনি আছেন রাজশাহী, আপনারা দিয়ে দিল টাঙ্গাইল, পাঠিয়ে দিল, কি করবেন আপনি? যাবেন না, সম্ভাবনা খুবই কম। এরকম অনেক 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 পাবেন স্যার। আমি তো এগুলো নিয়ে কাজ করি স্যার, আজকে তো 1-2 দিন না, আপনাদের দোয়াতে আজকে অনেক দিন কাজ করি স্যার। এগুলো মানে আমরা বুঝি কোথায় কি হইতেছে না হয়, আমরা মোটামুটি আমার ধারণা আছে স্যার আসলে কি হয় না হয়। এরকম দেখবেন এবং ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই সুপারিশ পাবেন, আমি আশা রাখি প্রত্যেকেই আপনারা সুপারিশ আমরা পাবেন। স্যার তো স্যার আজকে মানে প্রার্থী হলো 5,900 আর পোস্ট সংখ্যা 3200 না কত যেন স্যার, এটা স্যার পদ সংখ্যা অনেক, পদ সংখ্যা যদি 2000 হতো তাও আপনারা প্রত্যেকে চাকরি পাইতেন, 3200 পদ সংখ্যা তো বিশাল পদ। স্যার একটা প্রশ্ন করতে চাইছিলাম স্যার, জি একটা প্রশ্ন করতে চাইছিলাম। জি স্যার করুন প্লিজ স্যার। স্যার আপনি স্যার ওই ম্যাডামকে প্রশ্ন করছিলেন অধিদপ্তর স্থাপিত হয়েছে কত সালে, এইটা স্যার জি অধিদপ্তরটা স্থাপিত হয়েছিল কত সালে? জি স্যার ওইটা মানে এক্স্যাক্টলি স্যার 81 না স্যার এরকম 84 নাকি এরকম স্যার? আরেকটা প্রশ্ন আমি মনে হয় আজকে প্রথম যে মোজাম্মেল হক স্যারের ভাইবা নিয়েছিলাম তখন আমি করেছিলাম যে আনমো ইহসানুল হক মিলন, ফুল মিনিংটা হচ্ছে আবু নাসের মোহাম্মদ। এটা একটু মনে রাখবেন স্যার, আবু নাসের মোহাম্মদ, আবু নাসের মোহাম্মদ, আবু নাসের মোহাম্মদ, জি এটা একটু মাথায় রাখবেন স্যার। তো ওভারঅল স্যার সব কিছু মিলিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ, সামনে আরও এগিয়ে যাব। আজকে ক্লাসটা মানে সেশনটা আমি এখন শেষ করব। আমি খুব সংক্ষেপে
আপনাদের আজকের এই সেশনের সমাপনী বক্তব্যটা একটু শুনবো একজন স্যারের কাছ থেকে। স্যার, ওই অন্যান্য ট্রেনিংয়ে গদবাঁধা যে কথা বলতেন, আজকে ট্রেনিং খুব কি হয়েছে বলে হতে গেছে, কিছু গদবাঁধা কথা আছে। আজকে ট্রেনিং খুব মানে কি আমাদের জন্য উপকারে লাগবে, কাজে লাগবে, হ্যাং ট্যাং বহুত কিছু বলি আমরা স্যার। ওগুলো বাদ দিয়ে আমরা আমাদের মতো করে বলি যে আজকে আমাদের এটা কেমন হয়েছে, আর আরেকটুকু কি হলে ভালো হতো, নেক্সট দিন কি করলে ভালো হয়, খুব সংক্ষেপে বলবেন স্যার। যে কেউ একজন স্যার, কোন একজন স্যার বলেন স্যার। স্যার বলবো? জি বলুন স্যার, বলুন প্লিজ। স্যার আমার মনে হয় যে আমাদের মানে কনফিডেন্সের জায়গাটা বাড়তেছে, আর বিশেষ করে আপনার কাছ থেকে যখন শুনতে পাই যে মানে ভাইবা যেমনই হোক, প্রশ্ন পারি আর না পারি, কিন্তু কনফিডেন্টলি ওয়াহিদুল ইসলাম স্যার, আপনি ফলাফল মানে পাবো। একটু ডিটেলস হয়ে জি, স্যার। গিয়েছেন মনে হয়। জি স্যার বলুন প্লিজ স্যার। সেই দিক থেকে স্যার মানে যা কিছুই হচ্ছে আমরা মনে করতেছি যে এটা পজিটিভ আর কি। আমাদের অবশ্যই কিছু না কিছু ইমপ্রুভমেন্ট আসতেছে প্রতিদিন, প্রতিটা ক্লাস। জি স্যার। সবার আগে কথা স্যার, ওই যেই কথা আমি বলছি সেই কথাই বলবো, পারেন বা না পারেন কোনো সমস্যা নেই। কনফিডেন্স লেভেলটা ঠিক রাখেন, কনফিডেন্সটা রাখেন স্যার। আপনি পারবেন এমন কোনো কথা নেই, সব প্রশ্নের উত্তর এমন কোনো কথা নেই। নিজের চিন্তাটা রাখুন, নিজের সক্রিয়তাটা রাখুন, নিজের ন্যাচারালিটিটা অর্থাৎ সৃজনশীল মানে কি বলে সহজাত যে স্বাভাবিকতা যেটা, সেটা রাখুন। ব্যাস, ভাইবা কিচ্ছু না। আমি বললাম তো স্যার, এই যে প্রশ্নে এত কিছু করছে, ভাইবা বোর্ডে গিয়ে দেখবেন যে এগুলো কিচ্ছু নেই। ওই খালি নিছে, নাম জিগেইছে, এরপরে আপনাদের সাথে কথাবার্তা বলে পাঠিয়ে দিয়েছে। কিসের ভাইবা নেবে আপনাদের, কী ভাইবা নেবে জাস্ট। কিন্তু এগুলো আমরা করতেছি যে আমাদের প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি থাকা দরকার, অর্থাৎ যদি এরকমটা যদি হয়ে যায় তাহলে। তো আর কোনো স্যার কি কিছু বলবেন? স্যার আসলে তো অনেক কিছু বলা হয়ে গেছে। সামনের ক্লাসে স্যার আমাদের তাহলে আমরা 21 থেকে 40 পৃষ্ঠা পর্যন্ত পড়বো স্যার। জি জি